বাম হতে পারে, দক্ষিণপন্থী হতে পারে, মডারেট হতে পারে, কনজারভেটিভ হতে পারে, থাকতেই পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা বোঝা, একটা দেশে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, বিদেশে অবস্থান করছেন, খারাপ করছে ভালো এটা না, অবস্থান আমাদের ওইভাবে আমি আলোচনাগুলো করি। ওই সেই দেশেই একজন কূটনীতিক তার দায়িত্ব পালন করতে হয় কূটনীতিক হিসাবে, সে যাচ্ছেন অ্যাজ এ মিডিয়েটার ওই একটা দেশে যেখানে একটা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা দেশ চালাবার জন্য যিনি আসবেন আসতে পারেন, প্রবাবিলিটি ইজ দ্য হাই প্রবাবিলিটি। আর আমরা দেশের মানুষগুলা করে চেয়ে আছি কি মিটিং হয়, এটাকে বলে দেউলিয়াত্ব। এটা কারণ হলো আমাদের দেশের ওই যে নেগোশিয়েটিং পাওয়ার, আমাদের চোখে চোখে কথা বলার পাওয়ার, বেয়াদবি শিখছি আমরা। এবার কিন্তু অনেক বেয়াদবি কালচার হয়েছে। যেই পার্টি করতে একটা বুড়ো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাকে জোর করে সই দিয়েছে, মেবি তাই সে অনেক দুর্নামের ভাগিদার সেই মহিলা, দেখেছেন টিভিতে, তাই না? আমি তো বাংলাদেশে পেপার 2 ঘন্টা ধরে পড়ি বিদেশে থাকতে। এটা আমার মাটি, মা বাবা ঘুমিয়ে আছে এই কবরে, তাই না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হ্যাঁ, সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র, যেহেতু ওয়ারিতে থাকতাম সেই জন্য ইংলিশ মিডিয়াম পড়েছি। এটা না বাহাদুরি না, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র না, ওয়ারিতে থাকতাম দেখে ওখানে পড়েছি, তাই না? এটাই বাস্তবতা। আমি এই যখন দেখছি এই জিনিসগুলো দেউলিয়াত্ব, তারপর যেটা বললাম যে আমরা আশা করেছিলাম সেগুলো হলো না, কারণটা হলো আমাদের মধ্যে সহনশীলতার বড় অভাব। আমরা ট্যাগিং করি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি যেমন ভারত এম্বাসিতে বলবই, আমি যখন রামকৃষ্ণ মিশনে ওয়ারিতে থাকতাম, রামকৃষ্ণ মিশন লাইব্রেরি আছে, বিরাট ওদের লাইব্রেরি, রামকৃষ্ণ মিশন লাইব্রেরি। রেজাল্ট ভালো করতে হবে, ওখানে বিরাট একটা লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরিতে যেতাম, তখন তো আমি ছাত্র। ইন্ডিয়ান হাই কমিশনের ছিল মোদিজের আপনার গুলিস্তানে লাইব্রেরি, রিচ লাইব্রেরি। জ্ঞান অর্জনের জন্য ওইখানে গিয়ে, আমি তো ভারতীয় দালাল নই, এখানে গিয়েছি জ্ঞান আনতে। কিন্তু এখন এই সবগুলো ট্যাগ করে ফেলে, এই জিনিসগুলো বোঝাতে পারলাম, এই ট্যাগ করে ফেলে। এই জন্য আবার দাঁড়িয়ে রাখলে ট্যাগ করে ফেলে জামাতি, তাই না? না, ইটস ট্রু। আমাদের ওগুলো থেকে বেরিয়ে আসতে, সহনশীলতায় আসতে হবে। ব্ল্যাককে ব্ল্যাক বলতে, হোয়াইটকে হোয়াইট বলতে হবে। ইয়োর জেনারেশন গট টু ডু ইট। পুরো ব্যর্থ হয়েছে, আমি ওপেনলি বলি। এই যে গভর্নমেন্ট এই একটা এত বছর 15 বছর একটা শাসনকে, বিরাট পাওয়ারফুল শাসন, যে কী সুন্দর রুট, এগুলো তো স্বীকার করতে হবে। পজিটিভ সাইড ওই গভর্নমেন্টের জন্য কি স্ট্রং ফুটিং, কি কনফিডেন্স তার হাঁটার মধ্যে। আমি তো এগুলো দেখেছি, ওনার হাঁটার মধ্যে যে কনফিডেন্স, এগুলো তো বলতে হবে। কিন্তু কনফিডেন্স কাজ করে না, ডেভেলপমেন্ট কাজ করে না, মানুষকে যদি কানেক্টিভিটি না হয়। এখন যেগুলো একটা কথা বললাম, একটা আবার জিও পলিটিক্স একটু পরে আসবো। আর আমিও আশা করবো কিছু প্রশ্ন থাকলে করবেন। আমি আমার ক্ষুধাটা দিচ্ছি। আমি একটা কথা বলি, সেদিন আমার শেখ ইসলাম বাংলাদেশ মিলিটারি বলে ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন, থ্যাংক ইউ, ওই ভিসি সাহেবের সাথে মিটিং ছিল একাডেমিক সাইডের, কথা বললাম। ওখানে আমি চান্স নিলাম, কিন্তু আমি বলছি ইউ পিপল এ ইউনিফর্ম। 3 জন ছিল তারা, না 3 জন। ডিন ছিল, সে আর্মির লোক, ওই যে এনি ছিলেন উনিও আর্মির লোক, পোশাক পরা, আর তার এডিসি যে প্রাইভেট সেক্রেটারি। যে আমি বললাম যে আপনারা পোশাক পরার লোক, আপনারা তো কথা বলতে পারবেন না। আই হ্যাভ অপরচুনিটি টু টক, দ্যাটস আই এম টকিং দ্যাট think about country. He academician, এখন he has a doctorate, but you have to work for the country's defense, and you might be retiring after 2 years. বলো স্যার আমি রিটায়ার করবো আগামী জুলাইয়ে। Look, you have to write books. চিন্তা করবেন না যে আমি অ্যাম্বাসাডার হব। সামনে যে আমার অপরচুনিটি, আমার পজিশন আমাকে সাহায্য করছে বলতে, এই অপরচুনিটি আমি নেই। এই জন্য আপনাদেরকে বলে আমাদের সহনশীলতা হতে হবে। আমাদেরকে হোয়াইট বলতে হবে, ব্ল্যাককে ব্ল্যাক বলতে হবে। আর সব কিছুতেই এই ব্যাপারটা কেন ঘটছে এই নিয়ে নিজে নিজে ম্যাপিং করবেন সব ব্যাপারেই। তো বললাম না, দেউলিয়াত্ব। কে প্রধানমন্ত্রী হবে আশা করতেছি, এখানকার ডিপ্লোম্যাট ওইখানে গিয়ে কথা বলে আসে। তাও আমাকে বলছিলেন, নিচেই বলছি না, আপনাদের ওই আপা বলছিলেন যে স্যার দেখেন, ওই কী বলছিলেন, ওই দেউলিয়াতে কথা বলতে গিয়ে কী যেন একটা বলছিলেন উনি। আমি বললাম যে দেউলিয়াতে তো হবেই, যেহেতু আমাদের সব শর্টকাট করি। এই যে ছেলেগুলো সুন্দর করে কথা বলে, এই যে যারা প্রথম সারির আন্দোলন করে, খুব সুন্দর করে কথা বলে, আমি সবসময় প্রেস করি, খুব আর্টিকুলেটেড ওয়েতে কথা বলে, তাই না? খুব আর্টিকুলেটেড ওয়েতে কথা বলে না, বাচ্চা ছেলে, আরে বাপরে বাপ, রিয়েলি আই প্রেস দেম। কিন্তু এরা মেন্টারিং পায় নাই। সার্জেন্ট হবে, প্যাট অপারেশন করবে,
ইউ নিড টাইম, তাই না? ইউ নিড টাইম, ট্রেনিং দরকার সার্জারি করার জন্য। ইউ আর ইন এ ল্যাব। আমি যেই ল্যাব চালাই সেই ল্যাবে অল ডিপ্লোমেটরা আসে ফ্রান্সের, এটা ল্যাব। আমরা সার্জারিক্যাল ম্যাপিং করি এই যে বিভিন্ন টপিক্সের উপরে। এই যে আমরা প্রেডিক্ট করেছি সুদানে মারামারি হবে, পুরো বলেছি দুইটা প্যারামিলিটারির সাথে ওই যে মেইন ফোর্স মিলিটারি সমাজে মারামারি হবে। উই স্মেল অ্যান্ড উই গেভ দি রিপোর্ট যে এখানে একটা মারামারি হবে। সাউথ সুদান দেশ হবে, যে সাউথ সুদানে যখন 12 বছর আগে ট্যাঙ্ক ওরা আমদানি করেছে, ক্যান ইউ বিলিভ, রেবেলরা, খ্রিস্টান ডোমিনেটেড এরিয়া, 80% অয়েলই কিন্তু ওই সাউথ সুদানে। তখন আমরা প্রেডিকশন করেছি ওইটা হবেই, স্টিমরের মতো যে প্রফেসর ইউনু যখন স্টিমরের প্রধানকে 16 ডিসেম্বর নিয়ে আসছে, উই অলসো হ্যাভ ম্যাপিং সামথিং, ওয়াই সো মেনি লিডার্স আর দেয়ার, হি হ্যাজ বিন ইনভাইটেড, মেবি হিজ ফ্রেন্ড, ওকে, নোবেল লরেট, but we also try to dig into it to find some other issues. Then স্টিমর ছোট একটা দেশ হয়েছে, তারপর ওনাকে দাওয়াত দিলেন 16 ডিসেম্বরে, তাই না? তো এগুলো তো কোনো মেসেজ ক্যারি করতে পারে বিটুইন দ্য লাইন, ইউ নো হোয়াট আই মিন। সো এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল প্রতিটি অ্যাকশন, খলিল সাহেব আসলেন হঠাৎ করে, তাই না? ভেরি পাওয়ারফুল পারসন না, করছেন এখন, এগুলো সবই পার্ট অফ জিও পলিটিক্স। কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে এখনও এই দেশ কত সুন্দর সুন্দর ইয়াং নেতারা আসছে, মান্না ভাই তো আছেই, সাকিবদের সাথে তো আপনি ইন্টারাক্ট করেছেন, আর ইয়াং পলিটিক্স, নূর ভালো বলে, সুন্দর বলে, পিপি নূর আমার সাথে একবার দেখা করতে চাচ্ছিল তার লোকটা, প্লাস একবার সময় দিয়ে পারি না দিতে। তো ওই খুব ভালো, এরা যদি আসতে পারে, আপনারা যদি আসতে পারেন, তাহলে এই দেশ অন্য জায়গায় যাবেই। কারণটা বলি আমি, সেটাও বলেছি, এই দেশে যতই ইন্টেলিজেন্স এজেন্সিরা খারাপ করে থাকুক অতীতে, ভবিষ্যতে তারা টপ লিডাররা চাকরগিরি করলেও ফিল্ড ওয়ার্কাররা ফিল্ড লেভেলে, আমার বিশ্বাস, আপনি সিকিউরিটির লোক ভালো বলে, আমার মনে মনে ওরা করবে না, বলে হুইসেল ব্লোয়ার থাকবে, হুইসেল ব্লোয়ার বলে দেবে যে এরকম একটা ঘটনা করেছে, যেটা ওয়েস্টে মারাত্মকভাবে হুইসেল ব্লোয়ার থাকে, সে নিউজে দিয়ে যাচ্ছে এই ঘটনাটা। ওই জিনিসটা আমাদের দেশে, এইটা একটা ভালো জিনিস। এই আন্দোলনের পরে একটা আমরা ভালো জিনিস পেয়েছি যে ইন্টেলিজেন্স অ্যাপারেটাসের মধ্যে টপ লেভেল তো রিপোর্ট দিতে হয়, বুঝুন ওদের সিস্টেম, প্রতিদিনে রাতেই হেডকে সব জায়গায় MI6 MI5 ইউকেতে প্রতি রাতে প্রাইম মিনিস্টারকে ব্রিফিং করে, ওই সিস্টেমই চলে আমাদেরও। ইন্টেলিজেন্স চিফরা গিয়ে হেডকে ব্রিফ করে প্রতি রাতেই করতে হয়। এটা সারা ওয়ার্ল্ডেই আছে। ডোনাল্ড ট্রাম্প যত বিজি থাকুক, ওই বিদেশে থাকলেও সে 1 ঘন্টা ওদের সাথে অনলাইনে ব্রিফিং চলে, এটা চলবেই। তা আমাদেরও আছে, কিন্তু আমার বিশ্বাস যে এই ধাক্কাটা খাওয়ার পরে আগামীতে চাকরের মধ্যে এদেরকে ব্যবহার করতে পারবে না, ওইটাই বলবো। তার থেকে ডিসমেন্টেলিং দি ইন্টেলিজেন্স এজেন্সিস বলা হয়, এইখানে আমার সাথে পার্থক্য। ইফতেখার জামান, ডক্টর ইফতেখার জামানের সাথে আমার পার্থক্যটা ওনার রিপোর্টে লিখছে ইচ্ছে করলে ডিসমেন্টেল করা উচিত, রিফর্ম ঠিক আছে। যেমন তারা ব্ল্যাঙ্ক চেক পায় ওয়ার্ল্ডেই ওরা কিন্তু ব্ল্যাঙ্ক চেক পায়। এবং আমরা খোঁচাতে থাকি যে আমাদের ব্ল্যাঙ্ক চেক থাকবে না, ওদের কত টাকা খরচ করতে হয় জানাতে হবে, তাই না? ট্রান্সপারেন্সি, এটা যে এজেন্সি, আমি যদি গ্রুপে কাজ করি পড়াই, ওইখানে কিন্তু থাকে না এটা। তাইতে এটা বলে লাভ নাই, দেখবো কত টাকা খরচ করে, বাজেট জানে না, কত ইনভেস্ট করে, নোবডি নোস। এটাতে টপ সিক্রেটের ব্যাপার। এটা মানে ইন্টারন্যাশনাল, আমি পরে এই জন্য বললাম, প্রতিটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওরা ব্ল্যাঙ্ক বাজেট থাকে, ব্ল্যাঙ্ক চেক থাকে, ওপেন চেক থাকে ওদের জন্য। এই জন্য বলছি, তো আমার ওই ভবিষ্যতে আবার যেই গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট যত বড়ই পার্টি হোক, সে মাস্তানি করতে পারবে না। ওই করবে চাঁদার ক্ষেত্রে করতে পারবে, ওভারঅল মাস্তানি আমার মনে হয় যেই পার্টি ক্ষমতা আগামীতে আসবে, পুরা মাস্তানি যেটা হয়ে আসছিল সাইজ আপ হয়ে যাবে। এইটা আমার এগুলো আমি পজিটিভ সাইড অফ দিস মুভমেন্ট ফর ফিউচার। আপনারা একমত হলে বলতে পারেন যে, আমি আবার বলি, রিপিটটা করি, যেই গভর্নমেন্ট আগামীতে আসবে সে ব্ল্যাঙ্ক চেক পায়, মেজরিটিও যদি পায়, ওই মাস্টারি করতে পারবে না। মাস্টারি খোঁজার পরেই দেখবে নিউজ পেপারগুলো, এই প্রথম আলো বলেন, তারপর বণিক বার্তা বলেন, আর জিনিস, এরা সবাই ছাপিয়ে পড়বে, তাদের ওইটা লিখবে, তারা আর মাফ করবে না। সাংবাদিক সরেন, আমি তো সর্বগরিবের লোক, কথা বলি, সাধারণ মানুষের কথা বলি। মালিক পক্ষ কিন্তু ঠিকই আছে, রাজার হালে আছে। মারটা খেলো কি? কিছু সাংবাদিক মার খেলো না, কিছু সাংবাদিক মার খেলো। পুলিশের মধ্যে টপ দুটা কিন্তু ঠিকই আছে, তো মার খেলো খাচ্ছে পুলিশগুলো, মারা তো করো সায়দাবাদ, এ তো সত্য কথা। কত পুলিশ মারা গেল না? উই গট টু শো আওয়ার সিম্প্যাথি ফর দেম অ্যাজ ওয়েল। এখানে আমার সাথে বর্তমান যে গভর্নমেন্টে অনেক আছে, তার সাথে বলে না, তারা একদম
ওই ট্যাগ করে ফেলে যে তারা অ্যাসল্ট করেছে, তারা মেরেছে, অথবা তারা সবসময় শয়তান। না না না, তারা তো মারা গেছে, তাদের তো ফ্যামিলি আছে, তাদের চেইন অফ কমান্ডমেন্ট আছে। এর মধ্যে কিছু অতি উৎসাহ থাকবেই, তাই না? অতি উৎসাহ থাকেই, ওরাই বেশি কাজটা করেছে। অতি উৎসাহ ছিল, গুলি মারছে, আরও বেশি করেছে, যারা রিপোর্ট লিখেছে একটু বেশি রিপোর্ট লিখেছে খুশি করার জন্য রাজাকে। কিন্তু রাজাকে খুশি করতে গেলে ওদের মধ্যে একটা, সবার মধ্যে এই জিনিসটাই বলতে হবে, নিউজ পেপারের মাধ্যমে, লোকের মাধ্যমে, পুলিশকেও বলতে হবে। আমি তো সেদিন টিএফে বললাম আপনি ভালো বিহেভ করতেছেন, আমি নিজে বললাম তাকে আপনি স্যার কি আমি না, আমি আপনাকে তাকিয়ে থেকে দেখলাম, আপনি কি বললাম দরকার নাই, সে মানুষকে ক্রস করাচ্ছে নিচের থেকে। আমি তারপরে যে আমি 5 মিনিট আপনাকে দেখছিলাম, অবজার্ভ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব কাজ করতেছেন। এবং আপনাদের মধ্যে যেহেতু অনুতাপ, আমার কথা বলেন যে আপনাদের মধ্যে অনুতাপ আসা উচিত। অনুতাপটা যদি আসে তাহলে স্কেপ রুট দেওয়া, স্কেপ রুট দিতেই হবে সবাইকে, নাহলে তো কী হবে, ফিনিশ হবে, পানিশমেন্ট হবে, মারাত্মক পারবে, ক্যাপিটাল পানিশমেন্ট হবে আমাদের আইনে। ওই জন্য ওই এক্সিট রুটটাও আর রাখতে হবে। এখন বলেন। থ্যাংক ইউ। আপনার আমরা অলরেডি আলোচনা শুরু চলে গেছি। প্রথমে আমরা, আমার মনে হয় যে একটু আপনি কীভাবে বিদেশ গেলেন, পড়ালেখা করলেন, আমার যেহেতু ব্যক্তিগত না ওইটাই উনি বাংলাদেশে ইন্টারন্যাশনাল বিজনেস করেন। আচ্ছা, কিভাবে আপনি হাই স্টাডি করতে গেলেন, ওই স্টেপসে আপনার কিভাবে সিকিউরিটি অ্যাসপেক্টে গেলেন, আমরা এটা একটু যদি ইয়া করেন। আমি স্কুল জীবন ছিল ওয়ারিতে, আমার জন্ম। অরিজিনালি আমার বাবা এসছেন পিরোজপুর থেকে, বরিশাল যেটা, ওখানে আমরা বাড়ি করে থাকি। আমি ওখানে জন্ম হয়েছি ওয়ারি স্ট্রিটে। ওইখান থেকে পড়াশোনা করলাম খ্রিস্টানের মিশন স্কুল, সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। ওখান থেকে পড়ার পর সাধারণত 80% অফ গ্রেগরিয়ান বা সাইন্ট জোসেফের ছাত্ররা নটরডেমে যায়, দেখেছেন, যা নটরডেমে যে স্ট্রেট হয়ে চলে যাওয়া। আমি আবার আমার বন্ধু বাড়াবো, তা ঢাকা কলেজে যদি তাই এখানে আরও সারা বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্রীগুলোকে পাবো, এই চিন্তা করে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজ থেকে তারপর কমার্সে, আমরা 3 ভাই ছিলাম, একজন সায়েন্সের, একজন ছিল আর্টসের। বাবা বললো দেখে কমার্স পড়তে হবে, 3 ভাই 3টাতে যাবে। আগে তো খুব রেজিমেন্টাল ছিল, তাই না? এখন তো ছেলেরা যা পড়তে চায় তাই। আব্বা বললো তুমি কমার্স পড়বা, তো আমি কমার্স পড়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম ম্যানেজমেন্টে। তো আমার চয়েসটাই ছিল ম্যানেজমেন্ট। এটাকে ভাবলাম যে এটা ব্রডার, অ্যাকাউন্টিংটাও নাম্বার নিয়ে কাজ করে। ফাইন্যান্সটা কেবল হলো তখন, খুব ডিমান্ডিং ছিল ফাইন্যান্সটা আমার সময়। ফাইন্যান্স নিয়ে কাজ করে, অ্যাকাউন্টিং না, অডিটিং না। আর মার্কেটিং আমার অত পছন্দ হয় নাই। আমাদের বড় সাহেব তো বড় মার্কেটিং সাকসেসফুল মার্কেটার, তাই না? বলছি এগ্রিমেন্ট করেছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যিনি এখন সরকার বলিত সাকসেসফুল মার্কেটিং এক্সপার্ট। হি নোজ হাউ টু মার্কেট হিমসেলফ অ্যান্ড হিজ প্রজেক্টস। তো মার্কেটিং গেলাম না, আমি গেলাম ম্যানেজমেন্টে পাশ করলাম, ভালো ভালো কিছু শিক্ষকের সান্নিধ্য পেলাম। আর অ্যাকাউন্টিংও আমি সায়েন্সে পড়ার পরেও আমি একটু আমার স্যারের কথা মনে করতে হয়। আমাদের হিন্দু টিচার ছিলেন, উনি লেকচার দিলেন। আব্বা বললো কমার্স পড়বি না, একবার ক্লাস কর। আমি ক্লাস করলাম, এত সুন্দরভাবে পড়ালেন যে মাস্টার মশাই যাকে বলে, এমনভাবে পড়ালেন আমি মুগ্ধ হয়ে কমার্সে গেলাম। ঠিক, আমি কিন্তু যেতে চাই নাই, আমার ইচ্ছে ছিল পাইলট হব। তো আমি মার্কেটিংয়ে তো ওইটা করে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দুটোতেই ফার্স্ট হলাম। অনার্স মাস্টার্স আপনাদের দোয়ায়, বাপ মার দোয়ায় ফার্স্ট হওয়ার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ হলো। তা শিক্ষক সুযোগ হওয়ার পরে ওইখানে মাস্টারি করলাম। 2080 আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই, ক্লাস শুরু করি 89-এ নেওয়া। 88 আমরা জয়েন করি। তখন প্রফেসর মান্নান স্যার ছিলেন ভিসি, এরশাদের আন্দোলন তুঙ্গে চলছে সেই সময়টাতে। তারপর মাস্টারি শুরু করার পরে প্রথম দিন এইটা বলে দিই, বাবা বলেছিলেন যেদিন আমরা যেটা করি, এটা আমি সব জায়গায় বলি এখন, আমরা আগে ধরে পা ধরে সালাম দিতাম। আমাদের সময় ট্রেন ছিল, ভালো কাজে বাবা মার পরীক্ষার আগে পা ধরে সালাম দিয়ে যেতাম। আমি বাবা মাকে পা দিয়ে সালাম দিয়ে যাওয়ার সময় টিচার হলাম ফার্স্ট ডে, আব্বা একটা নসিহত করলেন, একটা কমেন্টমেন্ট দিলেন, বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টা পার্টি তখন হোয়াইটটা কেবল শুরু হয়েছে, জামাত এবং বিএনপি মিলে হোয়াইট হয়েছে, ছিল ব্লু অ্যান্ড পিঙ্ক। আব্বার বন্ধুরা সব পিঙ্কের বড় বড় নেতা। আব্বা পলিটিক্যাল সায়েন্সের কলেজের প্রফেসর, ভাইস প্রিন্সিপাল ছিলেন নোয়াখালীতে, তো শিক্ষকের ছেলে আমি বেসিক্যালি। আব্বা বললেন যে বাবা তোকে একটা কথা বলি, তুমি কখনো রঙে রঞ্জিত হবা না, মানে কোনো পার্টিতে জয়েন করবা না।
তুমি টিচার হয়েছে তোমার যোগ্যতায়, তোমার ব্যাকগ্রাউন্ডে, অতএব তুমি এটাকে ধরে রাখবে, শিক্ষক হিসেবে থাকবে। আর তোমার সামনে ছাত্ররা, ছাত্র দলের ছাত্র থাকবে, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্র থাকবে, জাসদের ছাত্র থাকবে, ছাত্র মৈত্রী থাকবে, কারণ আব্বার ছাত্রদের বড় বড় নেতা সব এইভাবে বললেন, আর ছাত্র শিবিরও থাকতে পারে। অতএব তোমরা ছাত্র বিনা আব্বা নেয় না, আমি ক্লাসে নিতাম ছাত্রদেরকে বলতাম, আব্বা তখন নেয় না, তখন ছাত্র শিবির অতই ছিল না। এই 6টা ছাত্র মৈত্রী এদের কথা বললো, বাসদ বললো, এদের কথা বলে, এরা তোমার ছাত্র। অতএব এরা তোমাকে বুঝে পারবে তুমি যদি একটা পার্টি করো, তুমি এমনভাবে রাখবা। এবং ছাত্ররা এত মেধাবী, এরা জানে কোন স্যার কোন পার্টি করে, বিশ্ববিদ্যালয় লেভেলে এরা জানে। অতএব তুমি শিক্ষক তো আর মিশবা, এই দেখ আপনাদের শিক্ষা নিয়ে হবে, মিশবা সবচেয়ে টপ টিচারগুলোর সাথে। 7-8টা টিচারের নাম বললেন তখনই, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্সের, তারপর সোশিওলজি, ইকোনমিক্সের, এদের টপ প্রফেসরগুলো যে আছে, ইংলিশে সিরাজ ইসলাম স্যার, সর্দার ফজলুল করিম, আপনাদের নামগুলো বলেই দেখেছে না, সর্দার ফজলুল করিম, আবুল কাশেম, ফজলুল হক, কত সিনিয়র আমার থেকে সেই সময়। তা এদের সাথে মিশবা, সময় পেলে এদের পাশে বসবা, চা খাবা, আব্বা দিয়েছেন চা খেতে, এদের সাথে চা খাবা, একটা ইন্টিমেসি তৈরি করবা, তখন তুমি ইজি হয়ে যাবা তাদের কাছে। পাশে বসলে আর বেয়াদবি মনে হবে না, তখন তোমার আর তুমি যেহেতু দাবা খেলো, দাবাও খেলবা, পণ্ডিত টিচার দাবা খেলে, টাসের দিকে যাবো, আমাদের টাসও খেলা হতো, আমি ওইদিকে এইদিকে থাকবো। তুমি ওই করে এই আমার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় গলায় বলি, কোনো শিক্ষক আমি খারাপ বলবো না, এই যে টিচার কালারে রঞ্জিত, আমি এ থেকে বাইরে ছিলাম। এতে ক্ষতি আছে, এখন আপনাকে বলতে, এতে ক্ষতিও আছে। ক্ষতিটা হচ্ছে আপনি হাউস টিচার হতে কষ্ট হবে, বলে দিই, হাউস টিচার হতে কষ্ট হবে, কারণ হাউস টিচার হতে কোনো একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড পার্টি কন্ট্রোল। এখন যেমন এই গভর্নমেন্টের আন্ডারে যারা হাউস টিচারগুলো, যখন আরফিন ভাইরা ছিলেন, আরফিন ভাইদের সময় যারা ব্লুড ছিল তারা ছিল হাউস টিচার প্রভোস্ট। আমার একটু সুবিধা ছিল, সরি আপনার কষ্ট পাবেন হয়তো, আমার সবচেয়ে আমার বন্ধুদেরও কষ্ট হইতো। ওরা আমি যেমন বলি যে আমার বাসা ছিল ঢাকায়, তা আমার অনেক বন্ধু হলে থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে টিচার হয়েছে, এটা আমি বলবো। কেন ওদের তো অনেকে ধরা, তাই না, অনেকে দর্শনগত কারণে রঙে রঞ্জিত হয়েছে, আর কেউ হয়েছে বাধ্য হয়ে। যেমন একসময় ছিল, বলতে খারাপ শোনায়, একসময় যেমন ছাত্ররা ছিল একটা অবস্থা, ছাত্র দল গ্রুপগুলোর সাথে অ্যাফিলিয়েটেড না থাকলে রুম পায় না, তাই না, এই মুহূর্তে অবস্থা আমি রুম পায় না, অতএব তার বাধ্য হয়ে কোনো পার্টিতে জয়েন করে আসছে। গত অতীতে এই ইউনিভার্সিটির মধ্যেও ট্যাক্সি টিউটার হয়ে গিয়েছে, যেসব টিচারের বাসা নেই, হল থেকে পড়ে টিচার হয়েছে, তারা একটা লেজুর বৃত্তিতে একটা পার্টির সাথে কম্পেল টু জয়েন, এইটা একটা অংশ আছে। হ্যাঁ, এই করে তারপর এটা শেষ হলো। এটা শেষ হওয়ার পরে তো আমি তো টিচার হয়ে তারপর ক্যামব্রিজে চলে গেলাম, ক্যামব্রিজে গিয়ে মাস্টার্স পিএইচডি করতে গেলাম। ওখানেও আর বলবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসির মাধ্যমে স্কলারশিপ আমার ভাগ্যে হয়নি। কারণ আপনারা বুঝেছেন কেন, যেহেতু যেই ওই চেয়ারে বসছে ইউজিসিতে সে সেই দলেরই একজন, সেই কারণে আমার আর হয়ে ওঠেনি স্কলারশিপ। এখন বলছে, এগুলো তো বুড়ো হয়ে গেছে, এখন এগুলো বলি যাতে আপনাদের মধ্যে বোঝার ভাব হয় কীভাবে সোসাইটি চলেছে। এই আসিফ নজরুল্লাহ দেখেন, এই কথা নামই না নিলেন যে কীভাবে চলেছে। আমি পেলাম না, 3বারই আপনাকে পেলাম না। তখনই যেহেতু আমি কোনো পার্টি দলে ভিড়িনি, ওই দলের ইউজিসি চেয়ারম্যান এবং মেম্বাররা হয়, আমার ভাগ্য ভালো, মা বাবা দোয়া, আমার ছাত্র আমার অসংখ্য ভক্ত, আমার ম্যানেজমেন্ট ছাত্রদের সাথে কথা বলবেন, তারা ভক্ত। আমি ভালো শিক্ষক না, কিন্তু তারা আমার ভক্ত, এটা আমি বলবো। এই করে আমি পরে ক্যামব্রিজে অফার পেলাম পিএইচডি করার, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, এমফিল লিডিং টু পিএইচডি। সেটা করতে তখন আমি 91-এ চলে গেলাম পড়তে। গিয়ে যাওয়ার পরে আমি বললাম না, ফ্যামিলির কারণে এমফিল শেষ করে আমার মা অসুস্থ হয়ে যাওয়াতে আমি ছুটি নিয়ে চলে আসি, পিএইচডি না করে। এমফিল নিয়ে শেষ করে 1 বছর গ্যাপ নিয়ে আমি বাংলাদেশে ব্যাক করি। পে করে মা অসুস্থ ছিলেন 2 বছর, তারপর আর আমি কন্টিনিউ করা হয়নি। আমি না করে আমি যখন চলে আসছিলাম তখন আমার সুপারভাইজার বললো, তুমি কি বোকা নাকি, তোমাদের দেশের মানে এসে রেসিস্ট নয়, বললো তোমরা চাও এইসব দেশে এসে নিজেকে স্ট্যাবলিশ করতে, আর তুমি তোমার মার জন্য চলে যাবা। আমি বললাম না, আমার কাছে মাটা বড় আমার ডিগ্রির থেকে। আমি চলে গেলাম। তো সে খ্রিস্টান ছিল, নাম করা প্রফেসর জন চাইল্ড। সে বললো যে আমি অ্যাডমায়ার করি তোমাকে, তো তুমি, আমার মনে হয় না তোমার যে নেক থাকে তুমি একদিন পিএইচডি করবা। আমি 12 বছর পরে পিএইচডি করলাম, আবার স্কলারশিপে, আবার ইংল্যান্ডেই সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটিতে। তো এই করে আমার পড়াশোনার পাঠ চুকলাম।
আমি মাঝখানে সৌদি আরবে গেলাম 2-2.5 বছরের জন্য মাস্টারি করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছুটি নিয়ে আবার ব্যাক করলাম, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করলাম, করে আবার অফার পেলাম টিচিংয়ে ইউকেতে। আমি ওই পাবলিকেশন করি, রাজনীতির সাথে নাই, সারাক্ষণ রিসার্চ করি, ওই করে আমি অফার পেয়ে সৌদি আরবে কী বলে আপনার ইউকে সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটি টিচিং করলাম, পরে ওয়েলসে অ্যাব্রাস্টউইথ ইউনিভার্সিটিতে মাস্টারি করলাম 6 বছর, তারপর ফুল প্রফেসর হয়ে ফ্রান্সে মুভ করলাম। এর মধ্যে আমি দুবাই ইউনিভার্সিটি 2 বছর ছিলাম ভিজিটিং ফুল টাইম প্রফেসর হয়ে, জয়েন্ট উইথ মাই ফ্রেঞ্চ স্কুলের সাথে। আর চায়নাতে আমাদের ক্যাম্পাস আছে, সেই জন্য রেনমিন ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি, এখনও পড়ে। এখন আমার পায়ের জন্য আমি যাই না, ওই কোভিডের পড়ার আমি যাচ্ছি 13 থেকে 19 রেনমিন ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি ওদের সাংহাই। গ্লোবাল ইউনিভার্সিটিগুলোর সাথে বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোর পার্থক্যটা কি, আপনি যেটা কম্পারেটিভ একটু সংক্ষেপে দিতে? সুন্দর কথা। শিক্ষকের কোয়ালিটি বলবো না, শিক্ষকের যে শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো অংশ কম নয়। আবারও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেধার দিক থেকে কম নয়, কিন্তু এই শিক্ষকগুলো ঢাকায় আসার পরে আবার মরিচা ধরে যায়, রিসার্চে কী করে না, মানে কালচার করতে, রিসার্চ কালচারিংটা নাই। ফান্ড আছে, কিন্তু ফান্ড আছে কতগুলো সেন্টার। আমাকে মুখের উপরে বললো ভাইস চ্যান্সেলর অফ উইথ রেসপেক্ট বলে দিই তাহলে। ভাইস চ্যান্সেলর বললেন, স্যার কিছু মনে করেন না, আপনাদের 55 সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের 3টা সেন্টার, আমাদের 3টা সেন্টারে কী পরকম আউটপুট আসে, আর আপনার 55-এ কী আউটপুট আসে আপনি আমাকে বলেন। আমি যদি এখন এক একটা সেন্টার যদি 10,000 টাকা করে মিনিমাম অ্যালোকেশন হয়, তাহলে অনেক টাকা পাচ্ছে, তো সব অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাচ্ছে। আর তাদের 3টা সেন্টারে যদি সেই অ্যামাউন্টই পায়, তাদের ফ্যাকাল্টিকে টাকা দিয়ে রিসার্চ করে নিচ্ছে। সহজ হিসাব। আমাদের সেন্টার করা মানে তো টেবিল চেয়ার, ডিরেক্টর, এই তারপর 3টা অ্যাসিস্ট্যান্ট, টাইপ, কম্পিউটার, এগুলো দিয়ে তো চলে যাচ্ছে। এগুলো তো এইটাই তো, এগুলো এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, ডিসিশনের প্রবলেম। আমাদের এই কোটি কোটি টাকা পাবে আমাদের, এই যে গভর্নমেন্টে বলুন না, শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাট একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছে, কী করবে? 890 টাকা কী হবে? রিসার্চ কি ব্যবহৃত হবে? ওই বিল্ডিং বানাবে, এই টেবিল দিবে, এসি দিয়ে রুমগুলো করবে একটা কর্পোরেট অফিসের মতো, তাই না? কর্পোরেট অফিসের মতো প্রতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্ট অফিসগুলো এখন কর্পোরেট। সেদিন আমাকে দাওয়াত দিয়েছিল দর্শনের চেয়ারম্যান সাহেব, গেলাম, মনে হয় যে ওনাদের অফিস, দর্শন তো কমার্সের সাথে কোনো মিলে, ওনাদের অফিসেও একদম কর্পোরেট লেভেলে এসি ফ্ল্যাশি অফিস। বলে যে এটাকে রিসার্চে ব্যয় করেন না কেন? তো ওটা তো অন্য ফান্ডে আসে, এটা তো এই ইনফ্রাস্ট্রাকচারের ফান্ডে আসে না। সেটা আপনার গোয়িং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, আমাদের শিক্ষকদের এখানে আসার পর তারা ওই তাদের যে সুপারভাইজারদের সাথে পাবলিকেশন মিনিমাম 3টা পাবলিকেশন করতে পারে মিনিমাম, পিএইচডি থিসিস দিয়ে মিনিমাম, সেটা তো করে না তারা। মিনিমাম পিএইচডি দিয়ে 3টা পাবলিকেশন করা যায়, তো সুপারভাইজারের সাথেই তো কানেকশন রাখে না। সুপারভাইজার ইমেলও তো খোলে না, বাইরে থেকে ওরা বলে ইমেল তো রেসপন্সই দেয় না। তাছাড়া মেধার দিক থেকে আমাদের টিচাররা ঠিক আপ টু স্ট্যান্ডার্ড, কিন্তু এটা চর্চা করে না দেখে আর রিসার্চে তারা উঠতে পারে না। আপনি কোয়ালিটি দেখেন জার্নালগুলোর, আমাদের কোয়ালিটি, আমাদের এক একটা পাবলিকে, আমার যদি গুগল স্কলারে আপনারা আমার রিসার্চগুলো দেখেন, সাইটেশন কেন এত ডিমান্ডিং, আমি ভাগ্যগতিকে আমি ডিমান্ডিং, কত ডিমান্ডিং কোয়ালিটি রিসার্চ হয় দেখে তো আমার জিনিস রিসার্চ। আমি তো বলি না ভাই আমার লেখাটা তুমি ইউজ করো, ওটা অটোমেটিক করে, কারণ কোয়ালিটি ইজ দ্য মেইন। হ্যাঁ, আমি অবশ্য এই ব্যাপারে এত এক্সপার্ট না। ক্রিপ্টোকারেন্সি এটা আমি লিখেছি, যদিও ওইটা আমি পার্ট অফ দ্য টিম, আমার টিম করেছে চাইনিজ স্টুডেন্ট, আমি ছিলাম আমাদের সুপারভাইজার। কিন্তু ক্রিপ্টোকারেন্সি আমি আশাবাদী না, এটাগুলো এইটুকু বলবো আমি। আই নট ট্রাই টু গিভ গুড, আসবে অবশ্যই ডিস্টার্বশন। এই ব্যাপারে আমি একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমি কিন্তু ভেহেমেন্ট অপোজ করি। হ্যাঁ, আমাকে কুইকলি জিনিসগুলো করে দিচ্ছে, কিন্তু আমার ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে। তো আমরা পিএইচডি করার সময় 200টা আর্টিকেল পড়তাম, 300টা আর্টিকেল পড়ে রিসার্চ রিভিউ করতাম, লিটারেচার রিভিউ, ওইটি ক্রিটিক্যালি চিন্তা করে। এখন আমাকে এআই করে দিচ্ছে আমার মাস্টার থিসিস স্টুডেন্টদেরকে।
কিন্তু এটা তো আমাদের আসলে রিয়ালিটি, যেটা হচ্ছে যেমন এক সময় আমি এক জায়গায় দেখলাম যে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়, মানে হাতে হাতে ছাত্রদের হাতে চলে আসলো, তখন এরকম যে ক্যালকুলেটর ব্যবহার করলে সব আমাদের ম্যাথমেটিক্যাল মানে আমাদের ইন্টেলিজেন্স নষ্ট হয়ে যাবে, এরকম একটা মানে ধারণা করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে সবাই ক্যালকুলেটরে অ্যাডপ্ট করে নিল। এবং যেটা হচ্ছে যে এটা এখন এআই হচ্ছে একটা রিয়েলিটি, মানে যেটা হচ্ছে যে হয়তো আমি যদি ভাবি যে আমি এটাকে মানে অ্যাডপ্ট করবো না বা আমি এটাকে ব্যবহার করবো না, কিন্তু অন্য সবাই ব্যবহার করবে, এটা তো আসলে আমাদের ফেস করতে হবে। এখন যেটা হচ্ছে আমরা কীভাবে মানে আমার নিজের এফিসিয়েন্সিও কীভাবে আমি মানে রিস্কিলিং করতে পারি এবং আপস্কিলিং করতে পারি, এবং একটার সাথে কীভাবে আমরা মানে ওটাকে অ্যাডপ্ট করতে পারি, আমার সেই চিন্তা করতে হবে। কারণ আমি যদি এখন একদমই যদি এআইকে ব্যবহার না করি, তাহলে তো প্রোডাক্টিভ কমে যাবে, আপনার প্রফিট কমে যাবে। ইউ আর রাইট, আই এগ্রি, ফুলি এগ্রি। না আমার কাছে ওই আমি শিখলে তো আমি এগ্রি করতাম, ও আগিয়ে যাবে, আপনি আগাতে পারবেন না। আপনার লিটারেচার রিভিউ করতে লাগবে 6 মাস, ওনার লাগবে 2 মাস। যেহেতু যেটা হচ্ছে আপনি যেটা ক্রিপ্টোকারেন্সি বললেন, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টোকারেন্সি আবার করতেছে আর কি, লিগালাইজ করতেছে, মানে ওটা মনে হয় রেগুলেট করার চিন্তা ভাবনা করতেছে। মানে সেক্ষেত্রে বাংলাদেশ বা আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের পলিসি মেকারদের কীভাবে করা উচিত? বলবে কি এভাবে, এটা বড় একটা বিষয় তো, এভাবে বলা যাবে না। আমি বলবো একটাই অ্যাডভাইস হবে, ক্রিপ্টোকারেন্সির কোনো কিছু ইনিশিয়েটিভ নেওয়ার আগে কেয়ারফুলি হোমওয়ার্ক করতে হবে, এইভাবে বলবো আমি। কেয়ারফুলি হোমওয়ার্ক করতে হবে। হঠাৎ করে একটা ক্রিপ্টোকারেন্সি শুরু করে দিল, মেস আপ হয়ে গেল, ওইটা যাতে শেয়ার বাজারের মতো দেখলাম 91, 2, 3 থেকে সবাই শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়লো, মেস হলো, গরিবরা ধরা খেলো, ওরা কিন্তু বেঁচে গেল। সেই জন্য এইটার ব্যাপারে লট অফ হোমওয়ার্ক করতে হবে, লট অফ পড়াশোনা করতে হবে, এবং যারা করবে তাদের কোশ্চেন করতে, আর ইউ ম্যাচিউর এনাফ টু ডু থিংস। এটাই আমার অ্যাডভাইস। এরকম ফ্রান্সে যে জিওপলিটিক্স স্ট্র্যাটেজি ল্যাবে আপনাদের কাজ কি, এরিয়া কি, থিঙ্ক ট্যাঙ্ক, কোনো একটা পার্টিকুলার টপিকসকে আমাদেরকে অ্যাসাইন করা হয়, ওই পার্টিকুলার কন্টেম্পোরারি টপিক, ওই টপিকগুলোকে ওরা ইনভাইট করে কিছু প্রফেসরদেরকে, ওদের প্রফেসরদেরকে, ওই প্রফেসরদেরকে ওদেরকে প্রফেসরদেরকে ইনভাইট করে। সামনে মাঝে মাঝে ডিপ্লোম্যাট, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, এদিকে ডিপ্লোমা, এদিকে ওই যাদের ইন্টারেস্ট রিলেটেড, সবাইকে না, ইন্টারেস্ট রিলেটেড, সেই উপরে তাদের থিঙ্ক ট্যাঙ্ক ডিসকাশন হয়, অনলাইন এবং প্রেজেন্ট হয়। কিছু লোক আসে এখানে, মানে ল্যাবের মতো। এখানে আপনারা যেভাবে স্টাডি করছেন সবাই, এখানে আমরা নিজেরাই ম্যাপিং করি, ম্যাপিং করে আমরা বলি যে কী হবে, তখন আমরা তারপর রিপোর্ট লিখে আমাদের অ্যাসিস্ট্যান্টরা রেকর্ড করে, ওটা রেকর্ড করে তারপর সামারি রিপোর্ট তৈরি করে। এখানে ব্যাপারটা হলে, যেমন একটা কথা বলি যে সুদানের ব্যাপারটা একটু বললাম, যেমন ইসের ব্যাপার বলি আমরা, যেটা আপনাকে বলছিলাম যে ইউক্রেন এবং রাশিয়া 13 মাস যুদ্ধের পরে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের স্কুলকে, যে বলেছে যে এইটা কী হবে, কোন দিকে যাচ্ছে, একদম ওপেন, একদম এখানে কোনো বাধা ধরা নাই, একদম সফট ক্রিয়েটিভিটি, অল থিং উইল কাম আউট। কোনো বলে দেয়নি, বলে যে আপনারা কীভাবে দেখছেন জিনিসটা, আপনারা ম্যাপিং করেন, আপনাদের আইডিয়া দেন। তখন আমরা 7 জন প্রফেসর ছিলাম, 6 জন ছিল ইউরোপিয়ান, আমি তো ইউরোপিয়ান এখন, ফ্রান্সের যেহেতু, আর ছিল আমেরিকা থেকে 2 জন, 8 জন আমরা ছিলাম। আমাদেরকে বলা হলো যে এইটা কোথায় যাচ্ছে এটা। তো আমাদের অনেক অ্যানালিসিস করে আমরা চায়না, ইন্ডিয়া, টার্কি, ইরান, বিগ স্টেক হোল্ডারকে, আপনাদের সিকিউরিটি লোক আরও ভালো কানেক্ট করতে পারবে, এই 4টা দেশকে আমরা স্ট্রং স্টেক হোল্ডার হুইচ উইল হেল্প রাশিয়া টু সাস্টেইন ইন দ্য ওয়ার্ল্ড। তো আমাদের কনক্লুশনটা ছিল যে এই ফার্স্টে ব্যাপারটা আমাদের অবজারভেশন ছিল যে 13 মাস পরে পেয়েছি, আমরা 6 মাসের রিপোর্টে দিয়েছি যে এই ওয়ার যদি বলো, আমি ওয়ার বলি নাই, আমি বলছি সাস্টেইনে, কে সাস্টেইন করবে, এখানে রাশিয়া সাস্টেইন করবে ইকোনমিক্যালি, মিলিটারিলি, যদি হোল ওয়ার্ল্ড একে হেল্প করলো, মিডল ইস্ট বাদে, আফ্রিকা বাদে, হোল ওয়েস্ট ওদেরকে পাম্পড ইন করলো, আর্মস, অল টাইপ অফ সাপোর্ট দিয়ে, রিকগনিসেন্স বলেন, সব রকম সাপোর্ট দিয়ে হেল্প করলো। এটা আমাদেরকে তখন বলা হচ্ছিল যে হোয়াই ডু ইউ থিঙ্ক, এই যে দেশ, এই যে ল্যাবের কাজগুলো, আমরা আলোচনা করে আমরা দিয়েছি দে উইল সাস্টেইন, রাশিয়া উইল সাস্টেইন, ইউক্রেন উইল বি উইকেন অ্যান্ড উইকেন অ্যাজ টাইম গোজ বাই। তারপরে আসলে তো যেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, এখানে একটা ইউক্রেনের মানে লিস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য লিস্ট পপুলেটেড, যেটা হচ্ছে যে পার কিলোমিটার ওদের হচ্ছে 67, মানে 60 জন 65 জন এরকম মানে জনসংখ্যা আর কি।
যেটা হচ্ছে যে মানে আমার কথা হচ্ছে যে মানে ম্যান পাওয়ার ওরা আর কি যেভাবে মানে রাশিয়াও কিন্তু কিন্তু রাশিয়া সেই তুলনায় ও যেভাবে মানে সোভিয়েত আমল থেকে যেভাবে সে যে পাইছে আর কি মানে মানে মিলিটারি তার যে ক্যাপাবিলিটি সেটা তো তার এখনো আছে। মানে সেক্ষেত্রে এখানে যেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমার মনে হয় সেই জন্য সহজে একদমই জানি না। তবে হিউম্যান সোলজারটা তো বেশি ফ্যাক্টর নেবে, বেশি ফ্যাক্টর হলো ট্যাকটিক্স, ওয়ার কে এগিয়ে আছে তাই না, ওয়ার ওয়েপন্সে ওয়ার মেকানিজমে এগিয়ে আছে। কিন্তু আমি না রাশিয়া না, কিন্তু ইউক্রেন এগিয়ে আছে, সার হোল ওয়ার তার পিছনে। একটা খুব মজার আর্টিকেল পড়েছিলাম, আচ্ছা, জার্মানির একটা ইউনিভার্সিটি, আমি ওটার ইনস্টিটিউটের নামটা বেশ খটোমটো বলতে পারছি না, তো ওনারা লিটারেচার রিভিউ করছিলেন। লিটারেচার বলতে হচ্ছে পোয়েট্রি, সং, রাইমস, এগুলো বলকান এরিয়ার ওপর। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং ওটা করতে যে ওনারা দেখলেন যে বলকান ওয়ারটা যখন হইল ঠিক তার 10 বছর আগে থেকে ওদের লিটারেচার, পোয়েট্রি, রাইমসের মধ্যে এমন কিছু শব্দ, এমন প্যাটার্ন আসছিল যেটা ইন্ডিকেট করছিল যে ভবিষ্যতে এই অঞ্চলে একটা ওয়ার হবে। তো ওনারা সেই মডেলটাকে নিয়ে তারপরে ওনারা এখন রিসার্চ করে, আমি এটা করেছি 3 বছর আগে, আচ্ছা আচ্ছা 3 না 4 বছর আগে। ওনারা এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে যেখানে কনফ্লিক্ট জোন, সেই জোনগুলোর আপনার এই জিনিসগুলো পোয়েট্রি, মুভি, এগুলো অ্যানালাইসিস করছেন, সিলেক্টিভ, বোঝার চেষ্টা করছেন যে সিমিলার ট্রেন্ড কি হচ্ছে কিনা। আমার ধারণা আপনার যে কথাটা শুনলাম সেটা একই ধরনের মডেল, প্যাটার্ন রিকগনিশন, সিমুলেট করা, সেটার মাধ্যমে সামনের দিকে কি হতে যাচ্ছে। আচ্ছা, তাহলে সেটা যদি হয় তাহলে আমরা তো একটা এখন এটা কি রেভলিউশন, কেউ বলে রেভলিউশন হয়েছে, কেউ আপরাইজিং হয়েছে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, আমি নিজে মনে করি আপরাইজিং, নট রেভলিউশন। যাই হোক, এটা ডিবেটেবল। বাট আমরা তো এখন একটা সংস্কার অথবা সামনে একটা দেশের একটা পট পরিবর্তন চিন্তা করছি, কারণ আমাদেরও তো এই ধরনের সিমুলেশন লাগবে, অথবা আমাদেরও তো এই ধরনের একদম প্রেডিকশন লাগবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আবার আরেকদিক থেকে আমাদের অঞ্চলটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ আশেপাশের প্রতিবেশীরা নানান অদ্ভুত আচরণ করছে, কখনো প্রেডিক্টেবল আচরণ, কখনো প্রেডিক্টেবল আচরণ নয় না। এখান থেকে আপনার কাছে কিছু ধরেন উপদেশমূলকও হইতে পারে, বন্ধুসুলভ পরামর্শ হইতে পারে যে হোয়াট বাংলাদেশ শুড ডু ইন পোস্ট আপরাইজিং অর পোস্ট রেভলিউশনারি। আচ্ছা আচ্ছা, মানে শুট বললে তো এক ধরনের নর্মেটিভ হয়ে গেল। আর হ্যাঁ, তাহলে আমি তো চাবো এই বাচ্চা ছেলেগুলো মেনটেনিং হোক, তারা এটাই বলি, ওইভাবে বলি, ওদেরকে নিয়েই বলি ফার্স্ট থেকে, ওদের মেনটেনিং হোক, ক্ষমতা থেকে বেরিয়ে আসুক, ক্ষমতা থেকে বেরিয়ে আসুক, এই যে ওনারা হচ্ছেন তো সবাই, এরা ক্ষমতা বেরিয়ে আসুক, ক্ষমতার সাথে ক্ষমতা শেয়ার করুক, কিন্তু ক্ষমতা গ্রিপ না করুক। গ্রিপ করা আর ক্ষমতা শেয়ার করুক, ট্রেনিং নিক, ছোটোখাটো পার্টি হিসেবে থাকুক, মাস স্কেলকে বুঝাক যে দেখো তোমরা আমাদের সাথে দলে আসছো পজিশন পাওয়ার জন্য নয়, এইটা বলতে হবে, তোমরা আমাদের পিছিয়ে আসবে পজিশনের জন্য নয়, তোমরা দেশ গড়ার জন্য। তুমি ইউনিভার্সিটির টিচার হবা, তুমি ওইখানেই কাজ করবা সততার সাথে, যেই আমাদের মোটো ছিল, যেই ফিলসফি ছিল এই রেভলিউশন আপরাইজিং, এই ধরনের একটা কালচার তাদের মধ্যে তৈরি করতে হবে। এটা বললাম, ওই যে বললেন কি শুট। আর বাংলাদেশের ওভারঅল জিওপলিটিক্সকে নিয়ে যদি আসে, বাংলাদেশে কি হতে পারে, কি হওয়া উচিত তো বললাম এইভাবে মেন্টরিং। আর যারা এই গভর্নমেন্ট তো বলবো, আমিও বলবো গভর্নমেন্ট মোটামুটি পিকনিক এসেছিলেন, মোডে ছিলেন, এটা আমি প্রথম থেকে বলেছি। গত বছর আমি ফেব্রুয়ারিতে এসেছিলাম, আমি ওপেনলি বলেছি অনেকটাই যে আপনারা তো আপনি পিকনিক মোডে আছেন একদম। আমার তো সুযোগ আছে বললাম না মিলিটারিকে আপনার পোশাক আপনি বলতে পারবেন না, কিন্তু আমার বলার সুযোগ আছে, তাই না? আমার বলার আমি যদি না বলে কে বলবে? আপনি বলে আটকে দেবে অফিসে, ফোনে বলে দেবে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী যে এখানে তোমার এখানে চাকরি করে, সে বাড়াবাড়ি করতেছে, একটু সাইজ করো, ফ্যাক্ট। তো আমি বলতে পারি এটা পিকনিক মোডে, এইটা একটা বিরাট শিক্ষা আমাদের জন্য, যে পিকনিক মোডে যারা আগামীতে আসবে তারা যদি পিকনিক মোডে না থাকে, তাদের জানি দায়বদ্ধতা থাকে, এবং ওইটাই বড় পজিটিভ, যে কে যেই ক্ষমতা আসবে 2 বছরের বেশি টিকতে পারবে না, নামিয়ে দেওয়ার জন্য নয়, সে নিজের জন্যই পারবে না,
খাসিও শত বাংলা খাসিও যদি চেঞ্জ না করে, আমি চাপ না নামিয়ে দিই কোনো গভর্নমেন্ট, সেটা একবার বলছিল না 1 বছরের মধ্যে ক্ষমতার এই মজা বুঝিয়ে দেবো, তাই না? আমরা ওইসব নোংরামির মধ্যে আমরা আমাদের ইয়াং জেনারেশন যাওয়া উচিত, এইটাই বলি। আমি চাই একটা সুন্দর এনভায়রনমেন্ট, যেই ক্ষমতা থাকুক, কাউকে হার্ট করবে না, কাউকে কংহার করবে না, সবাই চায়, কিন্তু আসলে রিয়ালিটি তো আসলে ওই যে কিন্তু এই আমাদের এই হোয়াট আর দ্য রিয়েল চ্যালেঞ্জেস অ্যাহেড অফ মানে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট বহুত ইন্টারিম গভর্নমেন্ট আমাদের চাওয়া তো ওটা সবারই। হ্যাঁ, কিন্তু ওই জন্য প্রেশার গ্রুপ হিসাবে থাকতে হবে। ক্ষমতা গ্রিপ করতে যদি যায়, তাহলে অন্য যারা এস্টাবলিশ পলিটিক্যাল ফোর্স আছে তারাই করবে। কিন্তু আমাদের আগের যে উদ্বোধনগুলো হইল, মানে আপনি 69 বলেন পরে 90, ছাত্ররা আন্দোলন করে আজ কয়েকদিন বলতেছিল আলতাফ পারভেজ ওনারা তখন ডাকসূত্রে ছিল, বা ওরা ছাত্র আন্দোলন করে 3 জন হাতে ক্ষমতা দিয়ে আলটিমেটলি তো ওরা কিছু করতে পারে নাই। ছাত্ররা যদি নেতৃত্বে না এসে প্রেশার গ্রুপ হিসেবে থাকে, তাহলে কি আলটিমেটলি মানে এখন যারা আছে তারা কি আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বলে? ওরা তো প্রেশার, আগের তো প্রেশার গ্রুপে ছিল না। আমাকে সেদিন একজন প্রশ্ন করছিলেন, একজন, যে আগে যারা আন্দোলন করেছে তারা না ছিল না, তারা হয়েছে বলেতেই তারা কিন্তু চাঁদাবাজিতে চলে গেছে, আর তারা এমপি হয়েছে। সত্য কথায়, দিস ইজ বাস্তবতা, আমি নাম বলবো না তাদের। ওই যারা আন্দোলনটা করেছে সেই সময় বড় বড় ছাত্র নেতাগুলো, এরা কিন্তু চাঁদাবাজি করেছে। এখন ইন্ডিভিজুয়াল লেভেলে চাঁদাবাজি করে এরা এমপি হয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। ইজ ফ্যাক্ট, একটা অংশ। একটা ছিল যেটা হচ্ছে যে মানে আমি কয়েকদিন আগে মানে ফরেন অ্যাফেয়ার্সে এক আর্টিকেল পড়তেছিলাম, তো সেখানে দেখলাম যে একটা হচ্ছে যে মানে ডেমোক্রেসির সাথে একটা মানে পার ক্যাপিটার একটা পজিটিভ কোরিলেশন আছে। যেসব দেশে মানে ডেমোক্রেসি গণতন্ত্রের চর্চা উন্নত, সেসব দেশে কিন্তু পার ক্যাপিটাল কিন্তু অনেক হাই। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের একটা ব্যাপক আনএমপ্লয়মেন্ট আছে, এবং সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট মানে এটা একটা বড় ধরনের একটা সমস্যা। তো এখন আপনি প্লাস ম্যানেজমেন্টও আপনি পড়াশোনা করছেন, তাছাড়া যেটা হচ্ছে যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কীভাবে আমরা পার ক্যাপিটাল বাড়ানো যায়, এবং কীভাবে এই যে আমাদের যে একটা বড় হিউম্যান রিসোর্স আছে আর কি, যেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, আমরা কিন্তু রিপ করতে পারতেছি না। তো এটাকে আমরা কীভাবে মোবাইলাইজ করা যায় এবং কীভাবে মানে সলিডারিটি বাড়ানো যায়, যে আমাদের কিন্তু সোশ্যাল কোহেশন নেই, মানে আমাদের কিন্তু ডিভাইডেড, আমরা সবাই ডিভাইডেড এবং সবাই ট্র্যাকিং করতেছি একে অপরকে। এটা কনফ্লিক্ট মানে এবং কনফ্লিক্টগুলো কিন্তু সবগুলোই মানে বাকোয়াজি, মানে যেটা হচ্ছে যে রিয়েলিটি মানে ইকোনমির সাথে রিলেটেড না, যেটা কালচারাল এবং যেটাকে বলা যায় যে যেটা আর কি মানে হাওয়া, মানে এটা মানে বেসিস নেই, মানে আমি বলতে কোনো রুট নাই। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে কালচারাল, যেটা নন ইস্যুকে আমরা ইস্যু বানাচ্ছি। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে, আপনি যেহেতু ম্যানেজমেন্টের সাথে আমরা কিভাবে এটাকে মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায় এবং কিভাবে একটা সোশ্যাল সলিডারিটি বাড়ানো যায়, মানে এটা আপনি কি বলবেন? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওর সাথে একটা অ্যাড করে নেই যে আমাদের আসলে বাংলাদেশের সামনের চ্যালেঞ্জ, আর এটা কি সামরিক বা ভূরাজনৈতিক, সাইবার, নাকি অর্থনৈতিক চ্যালেঞ্জ? আমাদের অর্থনৈতিক, আমি মনে করি অর্থনৈতিক চ্যালেঞ্জটা অর্থনৈতিক চ্যালেঞ্জ। অর্থনীতি থাকলে সব ঠিক, যেটা আপনি বললেন যে কোরিলেশনশিপ, পজিটিভ কোরিলেশন পার ক্যাপিটাল ইনকাম এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, দুইটা একদম ডেমোক্রেসি, সরি থ্যাংক ইউ, একসাথে চলেছে, এটা ঠিকই। কিন্তু একটু বলেন, আপনি যে সহনশীলতার কথা বললেন আর ম্যান পাওয়ার, এটা আসবো। এর আগে একটু বলি, যেহেতু এখানে অনেকেই আসছেন আমাদের মধ্যে, আমি যখন দেশটা এরকম চেঞ্জ আসলো, নিউ মডেল কলেজ এবং সিটি কলেজের মধ্যে বাস থেকে ওঠানামা নিয়ে ফার্স্ট একটা মারামারি হলো। আবার ঢাকা কলেজের সাথে সিটি কলেজের বেশ কতবার মারামারি হলো। এই যে এই যে হ্যাঁ, কবে হয়েছে এটা অত সময় আনফর্চুনেট, আমি মিস করলাম, এখান থেকে মিস করলাম, কিন্তু ওখান থেকে মিস করি নাই। আমি দেখলাম এই জিনিসটাগুলোকে, এই যে বললে না, এই একটা কালচার তৈরি করতে হবে যে ঠিক আছে, আমি সাদা কাপড় পরা, আমি সিটি কলেজের ছাত্র, তুমি ব্লু কালার, বর্ণ কালার, এই যে মারামারি, এই জিনিসটাকে একটা কিন্তু আমাদের এই ইন্ডক্ট্রিনেশনের, এই স্টাডি প্রসেসের মধ্যে আনতে হবে ছাত্রদের মধ্যে। এই জিনিসটা কেন করে? হ্যাঁ, একটা ছাত্র একটা মেয়ের সাথে কোনো সম্পর্কের জন্য 2 কলেজের মারামারি হলো, বা একটা কলেজের ছেলে 2টা ছেলে এই বাস থেকে একজনকে নামিয়ে দিল, তো হোল কলেজ ঝাঁপিয়ে পড়ে। এইটা বন্ধ করতে হবে ইয়াংদেরকে। এই যে আমার কলেজে হয়েছে দিকে সব মাপ, এই জিনিসটাও আমাদের বন্ধ করতে হবে। মানে এটা আসলে তো আমাদের সমস্যা, কিন্তু আমাদের আসলে যেটাকে আর এমপ্লয়মেন্ট, আর আমরা এমপ্লয়ের কথায় আসছি, তাহলে এমপ্লয়মেন্টের ব্যাপার হলো যে আমাদের এমপ্লয়মেন্টটাকে 3টা বা 2টা স্তরে আনতে হবে। একটা হলো আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে ধরে নিতে হবে তারা কর্পোরেট লেভেলে কাজ করবে, কোম্পানিতে কাজ করবে, বা রাষ্ট্রীয় BCA দিয়ে রাষ্ট্রীয় কাজ করবে। কারণ এত সময়টা দিচ্ছে তারা ওই দিকে যাওয়ার জন্য, ইউনিভার্সিটি টিচার হবে, কিংবা কোম্পানিতে চাকরি করবেন, অথবা আমলা হবেন,
এদেরকে ওই দিকে ওইভাবেই সেট আপটা করতে হবে, এটা একটা। আরেকটা হলো আমাদের একটা শিক্ষিত মিডিওকার শ্রেণী ইন্টারমিডিয়েটের মধ্যে সীমাবদ্ধ রেখে ওই ইন্টারমিডিয়েটে পড়ে ওদের জন্য জব ক্রিয়েশনের ব্যবস্থা করতে হবে। এটা একই ফ্যামিলিতে এক ভাই ইউনিভার্সিটি চলে গেল, একজন কলেজ, সে সঙ্গে সঙ্গে চাকরি লেভেলে চলে যাবে। এটা ম্যাক্রো লেভেলে চিন্তাটা করতে হবে। আরেকটা হলো একদম নিম্ন পর্যায়ে যারা আছে, যেরকম ওয়ার্কিং ক্লাস, তাদেরকেও একটা স্ট্যাটাস দিয়ে তাদেরকে প্রোভাইড করতে হবে এবং ওইভাবে বলতে হবে, দেখো তুমি ওয়ার্কিং ক্লাস হবা, ফ্যাক্টরি ওয়ার্কার হবা, তুমি এই পর্যন্ত পড়ো, তারপর তুমি কাজে চলে যাও। আর তুমি আরও 2টা বছর 3টা বছর সময় ব্যয় করলা, এখন তুমি মিড ওয়ার্কিং না, একটু উপর লেভেলের কাজ করবে, যে ব্লু কালার ওয়ার্কার বলি আমরা। আর যেটা লাস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা সবাই হোয়াইট কালার। এটা ডিসক্রিমিনেশন না, কিন্তু সময় ব্যয় করছি, স্যাক্রিফাইস করছি না আমি সময়টা, এটাকে বলে অপরচুনিটি কস্ট। এটা অপরচুনিটি কস্ট। আমি আগে চাকরি করতে পারতাম, আমি সময় দিয়ে স্যাক্রিফাইস করছি, এটাকে স্যাক্রিফাইস করছি। এই অপরচুনিটি ছিল কাজ করা, আমি যেই বেতনে পাই অপরচুনিটি কাজ করার, আমি কাজটা না করে আমি স্যাক্রিফাইস করলাম এই কাজটা, অতএব আমার অপরচুনিটি কস্ট। অতএব আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি আমি কেন ধরে নেব যে আমি কী হব, ভালো জব পাবো রাষ্ট্রীয় সরকারিভাবে, এই ধরনের এগুলো তো করে নাই তো। হ্যাঁ, প্লাস যেটা হচ্ছে যে আমাদের এই যে মানে পার্টিকুলার মানে জব যারা করে তাদের ওয়ার্কারদের তো সোশ্যাল ডিগনিটি থাকা উচিত, মানে সামাজিক মর্যাদা, বা যেটা হচ্ছে আমাদের যেটা মানবিক মর্যাদাটাই আমরা দেই না। আমি কয়েকটা মানে আমার চিকিৎসার জন্য চেন্নাই গেছিলাম। তো চেন্নাই আমি দেখলাম যে ওখানে যারা মানে একদম লো লেভেল ওয়ার্কার, তাদেরও যে সেন্স অফ মানে ডিগনিটি, সেই ডিগনিটি আমাদের এখানে অনেকের মনে হয় মানে মিডল ক্লাস বা হোয়াইট ক্লাস জব মানে ওয়ার্কারদেরও নাই। মানে তারা যে কনফিডেন্স নিয়ে মানে একটা গেটম্যান বা একটা ক্লিনার যারা মানে ক্লিন করে, তারা যে একটা লেভেলে কথা বলে বা তাদের যে মানে কনফিডেন্স, তাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি তারা যে আমাদের খুব বেশি ভালো তা কিন্তু না, কিন্তু তাদের সেই আমি দেখলাম যেটা হচ্ছে যে, এবং ওখানে মানে ওরা কিন্তু ট্রাফিকও মানতেছে, মানে আমাদের সাথে কিন্তু খুব ডিফারেন্স কিন্তু একটা হিউজ না, কিন্তু ওরা দেখা যায় যে ট্রাফিক লাইট দেখে ওরা সবাই চলাফেরা করে, ওখানে কোনো ট্রাফিক পুলিশ নেই কিন্তু, এবং তার মাঝেও ওরা এবং সিকিউরিটি অনেক ভালো। মানে এই যে এটা আমাদের এই যে আমরা যে এখানে যেমন আমি এখানে নিয়মিত দেখি যে রিক্সাওয়ালাদেরকে পুলিশরা ট্রাফিক পুলিশ পেটায়, মানে এই আমাদের এখানে অবশ্য মানে আমি তো মনে হয় শুধুমাত্র কলকাতা এবং বাংলাদেশে ঢাকায় মনে হয় রিক্সা চলে, ওখানে কিন্তু রিক্সাও নেই, চেন্নাইয়ের রিক্সাও নেই, কিন্তু হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু মানে কলকাতা রিক্সা আছে কিন্তু চেন্নাই রিক্সা নেই। এই জিনিসগুলো মানে আমাদের আমরা এটাকে কীভাবে আমরা ওভারকাম করতে পারি, মানে ওভারকাম করতে পারি, এবং আমাদের যে যারা মানে গ্রামের শ্রমিক বা অন্য শ্রমিকদের মর্যাদা কীভাবে বাড়ানো যায়। এবং এখানে আমি একটা জিনিস দেখলাম যে এই শ্রম ভবনটা মনে হয় 20 তলার মতো একটা বড় বিল্ডিং, কিন্তু একটা অরুলিয়ান একটা রিয়েলিটি, মানে যেটা হচ্ছে যে শ্রমিকরা ওখানে অ্যাক্সেস নেই, কোনো ওই বিল্ডিংয়ে ঢুকতে পারে না, এবং শ্রমিকরা রাস্তায় মানে রোদে মানে একটা মানে আমার কাছে মানে ভীষণ একটা রাখলো, যেটা হচ্ছে যে একটা মনোলিথিক একটা স্ট্রাকচার দাঁড় করে রাখছে, এবং শ্রমিকরা ওখানে কোনো অ্যাক্সেস নেই, কোনো ঢুকতে পারতেছে না, মানে বাইক থেকে করতেছে, কিন্তু মানে এই যে আমাদের একটা ডিগনিটি নেই, মানুষের ডিগনিটি আমরা দেই না, এবং সবাইকে আমরা যেটা হচ্ছে যে তার পাওয়ার এবং পার্সেসিং ক্যাপাবিলিটি থেকে আমরা তাকে মর্যাদা দিচ্ছি, এইগুলো থেকে আমরা কীভাবে আমরা উত্তরণ করা যায়। এগুলো তো সোশ্যালজিক্যাল ব্যাপার, এগুলো তো ইন্ডক্ট্রিনেশন হবে, এগুলো তো লিডারশিপের দরকার, এই তো লিডারশিপের দরকার। যেমন আমি যদি যেমন বলে ফেলি কীভাবে আসে জিনিসগুলো, আমি ছাত্র, আমার কাছে সবসময় ছাত্র, আমি যদি ভুল করি হয়তো আমাকে কোনোভাবে ইনসাল্ট করলেও করতে পারে, সে করতে পারে ওই সময়টার জন্য, কিন্তু অন্য সময় কিন্তু নয়। আমি শিক্ষক যদি ছাত্রদেরকে বলি তোমাদের মাথায়, তোমরা এখন মাথা গরম তোমাদের, আমি বুঝতে পেরেছি তোমাদের মাথা গরম, অতএব তোমরা আমাকে আটকিয়ে রেখেছো, হ্যাঁ অতএব তোমরা যত ইচ্ছে গালি আমাকে দাও, আমরা শুনতে রাজি আছি। ইজ ইট এ ওয়ে টিচার ক্যান সে তুমি আমাকে গালি দিতে থাকো? এইরকমই তো হয়েছে কিছুদিন আগে মাইলস্টোনে দেখলাম, জানলা দিয়ে একজন উপদেষ্টা বলতেছেন তোমরা যত ইচ্ছে গালি দাও, আমি জানি তোমরা আমাদের উপর ক্ষেপে আছো। আমি বলবো তুমি ক্ষেপে আছো তো ভালো কথা, তোমার প্রতি আমার সহমর্মিতা আছে, তোমার সাথে আমি শেয়ার করছি দুঃখটা, এই জন্য আমি তো বলবো না তুমি আমাকে গালি দাও। কিন্তু আমি বলছি কি, এই যে বললেন যে ভ্যালুসটা কোথায় নিয়ে গেছি, আমি এইটা যখন ছাত্র শুনতেছে যে একটা শিক্ষক, যে পেশায় শিক্ষক, উপদেষ্টা শিক্ষক নয়, সে বলতেছে ছাত্রদেরকে তোমরা যত ইচ্ছা আমাদের গালি দাও, বুঝতেছি তোমাদের মনের অবস্থা খুব খারাপ, সেটাই সে দেয়। আমি বললাম তোমরা মপ করো না, তোমাদের ব্যথা আমরা বুঝতেছি, কিন্তু তোমরা আনরুলি হয় না, আর তোমরা ওই মুহূর্তে আনরুলি হয়েছো
ইট ইজ অ্যাকসেপ্টেড, তাই না? ওই মুহূর্তে আর কন্টিনিউয়াস বেয়াদবি করে যে গালি দিয়ে যাও, এগুলো তো ভ্যালুসের ব্যাপার। সেদিন এক মিনিস্টার বলতেছে, ওই সে কী বলতেছেন উনি, যে উনি দেরি করে আসছেন অফিসে, আমাকে এক সেক্রেটারি বলে টিভিতে পরে আস, তিনি ওপেনলি টিভিতে বলতেছে ওই সাংবাদিকের সামনে, আমরা সবসময় দেরি করি। একটা মিনিস্টার বলতেছে এক ফরেন ডেলিগেটকে, মক্কারি স্ট্রেট, থ্যাংক ইউ, মুখে বলতেছে, ওপেনলি বলতেছে আমরা সময় দেরি করি। তার মানে জাতি হিসাবে কোথায় নামিয়ে দিচ্ছে না আমাদেরকে? কারণ ছাত্ররা যখন শুনবে এটা, তা ভাববে যে আমরা তো সবসময় দেরি করি, অসুবিধা কী? এই যে আপনি যেটা বললেন না, ওই যে বললেন, এগুলো আসতে হয় তো লিডারশিপ থেকে, উপর থেকে আমি কি ব্যবহার করছি। আপনি দেখবেন আমি যখন শিক্ষা পরীক্ষালয়ে সুন্দরভাবে পরীক্ষা হলে দাওয়াত দিচ্ছি, আপনি যখন টিচার হবেন ঠিক আপনি ওইরকমই করবেন। তো স্যার তো খুব করা ছিল, আমিও পরীক্ষা হলে ওইভাবে ডিউটি দেবো, এইটাই হয়। না অসুবিধা নাই। প্রধানমন্ত্রী হচ্ছেন, কি করা উচিত, লিডারশিপে কি করা উচিত, লিডারশিপ কি করতে পারে ওনার? না উনি তো ওনার তো করা উচিত ছিল, লন্ডনে এতদিন ছিলেন, ওনার তো লন্ডনে একটা অনেক ইন্টেলেকচুয়াল বাংলাদেশে আছে, যে পার্টি করতো তাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়াতে পারতেন, এই যেভাবে খাওয়াতে পারতেন, পেঁয়াজও খাওয়াতে পারতেন। দরকার এমনিতে কানেক্টিভিটি মেনটেন করেন নাই ওনার লোকদের, আমি সবসময় বলি, ওনারা তো এই 12 বছর 13 বছর ছিলেন, উনি কানেক্টিভিটি করতে পারতেন এখানকার লোকগুলোর সাথে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পজিশন আছেন ইউরোপে, শুধু ইউকেতে না, ইউরোপে এই জিনিসগুলো তো করেন নাই। এখন আসবেন, কাজ করবেন, যদি আসতে পারেন আর কি, অবশ্যই আমরা তো বলতে পারেন আসবেনই, তাই না? যদি আসেন করবেন, কিন্তু ওই একই আমি তো কোনো চেঞ্জ দেখছি না। যদি ওনার মধ্যে উপলব্ধি আসে যে আমি মার খেয়েছি, কষ্ট করেছি, আমি হচ্ছে যে আমি তো দেখলাম যে তুলনামূলক উনি যতটা সংযত, মানে আমি এটা ওনার যে অবস্থানের পর যে উনি যত বক্তব্য দিলেন আর কি, বক্তব্যগুলো আমি যতটুকু শুনলাম তাতে দেখলাম যে ম্যাচুরিটি আসছে। হ্যাঁ, ওনার যেটা হচ্ছে যে ওই পেশেন্স, মানে স্থিতি, একটা অনেক ধীরে স্থির কথাবার্তা করতেছে, মানে উনি কখনোই এক্সাইটেড হন না, যেটা যেমন আমাদের তরুণ নেতারা বা ধারণাও, যেমন ফখরুল বললো আর কি, যেন হাসনাত আব্দুল্লাহ, তাই যে এই ধরনের যে যারা মানে একে অপরকে কটূক্তি করতেছে, সেটা কিন্তু উনি ওরকম করতেছেন না। এবং তার মাঝে আমি ওই তার ওই যে আমি বলবো যে কম্প্যাশনটা আমি দেখতে পাচ্ছি। দ্যাটস গুড, ভেরি গুড অবজারভেশন। যদি তাই হয়ে থাকে, ভেরি গুড, উই ওয়ান্ট পজিটিভ। আপনি আগে জেনেছেন যে আমাদের শিক্ষকরা যারা বাইরে যান, তারা ওখানকার যখন পরিবেশে যায়, সেখানকার পরিবেশে সেখানে খাপ খাইয়ে নেয়। আবার যখন বাংলাদেশে ফিরে আসে, তখন আবার এখানকার মতো হয়ে যায়, চলে যায়। তো এখন তারেক রহমান সাহেবের কথা যদি বলি, আমারও বিশ্বাস তিনি এমন একটা দেশে আছেন সেখানে কোনো লিখিত সংবিধান নেই, তারপরে কিন্তু নিয়ম সেখানে থেকে তার একটা সহনশীলতা এবং সেই পরিবেশে তাতে খাপ খেয়ে নেওয়া সেটা তৈরি হতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি যখন বাংলাদেশে আবার ফিরবেন, সেই আমাদের শিক্ষকদের মতোই তার ভিতরে কি আবার মরিচাটা ধরবে কিনা, বা তিনিও আবারও সেই এখানকার মতো যে পরিবেশ বা যে বৈশিষ্ট্যগুলো আবার ফিরে পাবেন? এখন বলবো উনি যদি ওটা মেনে আমাদের মতো মরিচা না পড়ে, তাহলে ওনারই দায়িত্ব। ওই দেশে আসলে তো মরিচাটা পড়ছে, আসলে দেশে আসলে কিন্তু আলটিমেটলি মরিচা পড়ছে, বা এই বৈশিষ্ট্যের মাঝে যে সার্কামস্টেন্স তৈরি হচ্ছে সেটার মাঝে কিন্তু পড়ে আবার সেইভাবেই তিনি তৈরি হচ্ছেন। তো সেক্ষেত্রে তার ওই পরিবর্তনটা আবার এখানে এসে ঘটবে কিনা, যে তার যে পরিবর্তনটা সেখানে গিয়ে ঘটবে। তখন ওনার আশেপাশে যে কোনো ভালো লোক নিতে পারেন, এটা বলতে টেকনোক্রেট নিতে পারেন, যারা তাকে গাইড করবে, তাহলে তো পারবেন ওইটা ক্লিয়ার করতে। ওইটাই বলবো যে আশেপাশে টেকনোক্রেট, পলিটিক্যাল লিডার না, টেকনোক্রেট নিতে পারেন, দ্য ডেডিকেটেড, পাওয়ারের জন্য হাঙ্গানা কিন্তু গুড অ্যাডভাইস দিচ্ছেন, তাহলে ওনার পক্ষে সম্ভব হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের সবাই বলে যে ব্রিটেনের কোনো কনস্টিটিউশন নেই, আমাদের কিন্তু যেটা হচ্ছে যে লিখিত কিন্তু কনস্টিটিউশনাল ল কিন্তু আছে, মানে কনস্টিটিউশন আছে এবং সেটা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা তৈরি করে ফেলেছে। আমাদের যেমন কিছু নিয়ম একবারে তৈরি করে দেওয়া, তাদের কিন্তু সেটা প্র্যাকটিসের মধ্যে হয়। ওটা কনস্টিটিউশনাল লার সাথে আমাদের কনস্টিটিউশনাল কোনো ডিফারেন্স, আমি বলতেছি যে ওটা তো ফাংশন করতেছে, আমাদের একটা ডিসফাংশন করতেছে, আমাদের ডিসফাংশনাল, ওটা একটা ফাংশনাল, আমাদের একটা সুরক্ষিত বলা হয় কিন্তু ডিসফাংশনাল বলা। আচ্ছা, আপনি যে আলোচনা আগাচ্ছিলেন যে আমাদের এই আলোচনার এই ধাপে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে কিছু আলাপ দরকার, আমাদের যে এক্সিস্টিং যে হায়ার এডুকেশন অ্যান্ড প্রাইমারি এডুকেশন,
টার্সিয়ারি এডুকেশন, এটা কি আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে কিনা? আমরা যে ইউথদের কথা আপনি বলতেছিলেন 8 কোটির মতো ইউথ আছে যারা অ্যাভারেজ বয়স 25-26, এদেরকে আমরা ঠিকমতো না করতে পারলে এটা তার কেওয়াস হবে। এই যে ইউথরাই তো শুরু করলো, তাদের কর্মসংস্থান নাই, তাদের শিক্ষার মান ভালো নাই, এই লেখাপড়া করে সে কোনো জায়গায় যাইতে পারতেছে না। যে ওভারঅল শিক্ষা নিয়ে আপনার অবজারভেশন কেমন, যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি? আমার অবজারভেশন হলো কি, অন্য অন্য ইউনিভার্সিটিতে কানেক্টিভিটি বাড়াতে হবে। কলেজগুলোকে একটা ব্যবস্থা, একটা 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 অ্যাক্টিভিটিস থাকবে যে অন্য অন্য কলেজগুলোর সাথে একটা কানেক্টিভিটি করা। কানেক্টিভিটি হলে কি আমি তখন লজ্জা পাবো যে ইন্ডিয়া থেকে আসছে যে ছাত্রগুলো, পাকিস্তান থেকে আসছে ছাত্রগুলো, ভুটান থেকে ছাত্রগুলো আসছে। ভুটান ছোট্ট একটা দেশ, স্মার্ট ছেলে। ওই ইন্টারাকশন ওই আগে আমাদের সময় ছিল, ওই যে ট্যুরে যেতে ভিজিট ছিল, দেন এডুকেশনাল ট্যুর ছিল, তো ছিল হলিডের মতো। এক্সচেঞ্জ প্রোগ্রামটা করতে হবে প্রতিটা কলেজকেই, এবং প্রাইভেট প্রধানমন্ত্রী কোনো আমাদের এখানে পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, ওইটা করতে কানেক্টিভিটি বাড়াতে হবে, কলেজগুলো প্যারালাল কানেকশন বাড়াতে হবে। তাহলে বলেই দিই, এই যে বলি যে আর্মি যে ওই ভাইস চ্যান্সেলর আমাকে বললেন আমার স্কুলের প্রোফাইল দেখে, যে অনেক টপ স্কুল, বললেন স্যার আপনাদের স্কুল একটা এখানে ক্যাম্পাস ওপেন করে। কত ভিশনারি, কোথাও থাকবে না ভদ্রলোক, তাই না? 2 বছর চলে ভিশনারি বলছে, আপনি যে এসছেন স্যার, একটা আমি রিকোয়েস্ট করবো আপনারা কি আমাদের সাথে একটা কোলাবোরেশন আসবেন, যে আপনার স্কুল এখানে ক্যাম্পাস দেবে, বিজনেস MBA করাবে, BBA করাবে। আমি বলে দেখেন, আমি তো দেশের মানুষ, তাই না? আমি এটা হোক, আমি তো চাই না এটা হোক, কেন আমার ছাত্ররা এখানে পড়বে, আমার অন্য অন্য বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো ছাত্র পাবে না, এভাবে বলেছে, ওপেনলি বলেছে। আমি তো চাইবে আমার দেশে না, আমাদের উনি বলে 70টা স্টুডেন্টের এগেনস্ট একটা স্টুডেন্ট নাই। এই যে স্টুডেন্ট প্রচুর আছে, গুড কোয়ালিটি স্টুডেন্ট আছে, তারা জায়গা পাচ্ছে না, তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আপনাদের মধ্যে কানেকশনের মাধ্যমে যদি আপনাদের স্কুল এখানে আসে, তাহলে 200 ছাত্র ঢুকলো, বছর এর পরে বাইরে চলে গেল, তো 2 দিক দিয়ে লাভ হলো। ওরা বাইরে একটা কর্মসংস্থান করতে পারলো, এখান থেকে ওই ফ্রেঞ্চের এডুকেশনটা নিয়ে নিল। এর মাধ্যমে উনি বলে আমরা আপনাদেরকে জমি দেবো, ইনফ্রাস্ট্রাকচার দেবো, আমরা ম্যানেজমেন্টে থাকবো, কিন্তু পুরো আপনাদের ওই প্যাডাগজিক্যাল দিকগুলো, কোয়ালিটি, ক্যারিকুলাম সবগুলো আপনারা কন্ট্রোল, এটা তো ব্যাপার আমাদের, তাই কোয়ালিটি মেনটেন করতে হবে না? ক্যাম্পাস যদি 2 নম্বরই হয়, তাহলে আমাদের র্যাঙ্কিং কমে যাবে, আমাদের ওখানকার র্যাঙ্কিং কমে যাবে। তো ক্যাম্পাস বাড়লে তো কোয়ালিটি না থাকলে ক্যাম্পাসের রেটিং কমে যাবে, এই তো রিস্ক নেবে না আমাদের। তো বললেন ওই জন্য বেশি বেশি আপনি যেটা বললেন, এরা বেশি বেশি প্রতিটা কলেজ স্কুলের মধ্যে ইন্টারাকশন, বিদেশি ছাত্রদেরকে আনতে হবে, আমাদের ছাত্রগুলোকে চাইতে দিতে হবে। আমাদের ছাত্রগুলো 2 মাসের জন্য 3 মাসের জন্য একটা কোর্স করতে, নেপালে ভুটানে যদি যায় সস্তা খরচ, মালয়েশিয়াতে যদি যায়, এত আমাদের বড় অ্যাডভাইজারের বন্ধু মাহাতির মোহাম্মদ, তাই তো বলতে পারে যে আমার 5000 ছেলে প্রতি বছরে 50% ছাত্র দেবে, 50% গভর্নমেন্ট দেবে, তারা 6 মাসে একটা কোর্স তোমার ওখানে করবে। তাহলে কত এনলাইটেন, বিদেশে যাওয়া মানে কি এনলাইটেন হওয়া, এটা মানে চোখ খুলে যাওয়া, প্লেনে ওঠা তো একটা চোখ খুলে যাওয়া। আমি বলি যে আমি যখন যে পড়তে গেলাম, বলছে না সে যদি এই ইউনিভার্সিটিগুলোতে লিখতো যে বাংলাদেশ থেকে এই ইউনিভার্সিটিগুলোতে নিবে, তাহলে সে এই কাজটুকু করে যেতে পারতো, করতে পারতো। এটার জন্য পরামর্শ তো দিতে হবে। এত বড় ইন্টেলেকচুয়াল আবার এত মানুষের হেল্প করার জন্য আপনি আমার স্টুডেন্ট দেন, তার তো আরো পরামর্শ চাইছে, সেটাও তো চাইতে হবে। সব ক্ষেত্রে স্পেশাল কেস হয়ে দাঁড়ায়, সেটা সব কিছু চাইতে হবে, এত বড় সে কি বাতাসে বড় হয়েছে। 100টা করে ছাত্র, ভেরি গুড, 100টা ছাত্র করে যেতে পারতো। কি লিখেছে দেখি, তখন আমি লিখেছি তো ঠিক আছে, কিন্তু মানে তারা তো দেশ তো নানা সংকটে আছে, অবশ্যই ওরা তো সব কিছু নাই, জাস্ট হচ্ছে ওনার এটা তো আজকে রেমন্স আমার মনে হয় স্যার আপনি যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস রিভিউ অর্ডার ছিল, সেটা বাংলাদেশের ইকোনমি, আচ্ছা এখন আচ্ছা বলেন। তো বাংলাদেশের ইকোনমিতে মানে আপনি যেহেতু গ্লোবালি বেশ কিছু বিজনেস রিভিউ করেছেন এবং অনেকগুলো দেশের মধ্যে, বাংলাদেশের ইকোনমিতে এখন হচ্ছে যে ইকোনমিক্যাল গ্রোথের ক্ষেত্রে কী কী আমাদের চ্যালেঞ্জ আছে এবং আমরা মানে কী কী চ্যালেঞ্জ আমরা নিতে পারি, কারণ পরবর্তী সময়গুলো আমাদের জন্য খুবই মনে হয় যে সিগনিফিকেন্ট।
তো সেই কারণে আপনার যেহেতু এতদিনের হচ্ছে যে একটা অভিজ্ঞতার আলোকে রিসার্চের আলোকে কি কি চ্যালেঞ্জ মনে হয় এবং কীভাবে আমরা এটা আচ্ছা, চ্যালেঞ্জটা হচ্ছে কি এখন তো আইটির যুগ, তো ম্যান পাওয়ারে যে একটা ধাক্কা খাবে এখন সবগুলোই কিন্তু আপনার রোবটের একটা অঙ্গ, রোবট কিন্তু একটা জায়গা দখল করে নিচ্ছে সারা ওয়ার্ল্ডে এবং মিডল ইস্টে সৌদি আরব বলি এসে পরে ড্রোন ইউজ করতেছে ফার্মল্যান্ডগুলোতে, মারাত্মকভাবে ড্রোন ইউজ হচ্ছে, যেটা এগ্রিকালচার ফার্মাররা কাজ করতো কনস্ট্রাকশনে একটা পর্যায়ে কিছু কিছু পরে ড্রোন আছে, রোবট ইউজ হচ্ছে, ফ্যাক্টরিতে ড্রোন ইউজ হচ্ছে। এতে আমাদের একটা সবসময় আশা ছিল যে আমরা মিডল ইস্টে বা অন্য জায়গায় ম্যান পাওয়ার পাঠাতে পারবো, সেটা কিন্তু স্কুইজ হয়ে যাচ্ছে। এটা একটা থ্রেট ভবিষ্যতের জন্য, ফিউচার জেনারেশন যারা একইভাবে যাবে, একটা চক্র তো ওভাবেই যাবে। সত্য কথা, আমার গরিব ভাইরা যারা একটা গ্রুপ হয়ে সেই লেবার হিসেবেই যাবে। আমার পাশে বসেছিল একটা ভাই, কুমিল্লার এক ভদ্রলোক, 4 বছর দেশে আছে, কি অনেস্ট, কি সিনসিয়ার। ওই আমরা 8-6 ঘন্টা কথাই বললাম, অনেক শিখলাম তার কাছ থেকে। বললাম আমি খেতে কাজ করি, একদম খেতে 18 ঘন্টা কাজ করি। অতএব থ্রেটের কথায় চলে আসি। ফার্স্ট হলো ওই যে কারণটা হবে যে ড্রোন আসা, রোবট আসা, এই কারণে হ্যাঁ রোবট এসছে, ওইটা ফ্যাক্টরিতে মেশিন ওয়ার্ক করতেছে। এতে আমাদের ম্যান পাওয়ারে যদি শিক্ষিত না হতে পারে, একটা এডুকেটেড ম্যান পাওয়ার যদি আমরা না পাই, ওটা আমরা কিন্তু আমাদের লোকে যে কর্মসংস্থানের একটা সুযোগ ছিল কত 40 বছর, এটা ব্যাঘাত ঘটবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো সেক্টরাল বিষয়। আমাদের সেক্টরকে ডাইভার্সিফাইড করতে হবে। আমরা ওই দর্জি রয়ে গেছি, দর্জি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে ওই যে দর্জি মানে আমরা ম্যান পাওয়ার গার্মেন্ট সেক্টরটা, এইটাকে থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। এটা আমরা যেরকম অনেকটা রেমিটেন্সের উপরে ডিপেন্ড, একেবারে যে দেশের বাইরে থেকে রেমিটেন্সটা আমাদের হচ্ছে অর্থনীতির উপর অনেক বেশি প্রভাব ফেলে। অবশ্যই। তো পরবর্তী সময়ে কি আমরা শুধু এই প্রবাসী যারা আছেন লেবার, তাদের রেমিটেন্সের উপরেই কি আমরা নির্ভর করবো, নাকি এছাড়া আপনি নির্ভর করতে পারবেন না? নির্ভর করাতে পরে থ্রেটটা আর একটু বড় হয়ে গেল, এটা করবো না, আমরা করতেই পারবেন না। আপনি আইটি আসাতে, ওই টেকনোলজি আসাতে আপনি যেটা ম্যান পাওয়ার পাঠাতে পারতেন, প্রতি অত ডিমান্ড নাই, চ্যালেঞ্জ হয়ে গেল, থ্রেট হয়ে গেলো। কিন্তু আর এখন তারপর যেটা বললেন যে আসতেও যদি এটাও ডিপেন্ড নাও, ওটাতে ডিপেন্ড করা যাচ্ছে না, তখন আমাদের যেতে হবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে। সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মানে গার্মেন্টস সেক্টর থেকে বেরিয়ে আমাদের বের করতে হবে। আর কোন কোন সেক্টর, লেদার সেক্টর আছে, আরও বহু সেক্টর আছে, আমরা ওই সব জায়গায় যেতে পারি। আরেকটা থার্ড পয়েন্ট হচ্ছে আমাদেরকে ডাইভার্সিফিকেশন ইন রিজিয়ন। আমরা মার্কেট ডাইভার্সিফাই করতে হবে। আমরা ওয়েস্টের উপরে মার্কেটে ডিপেন্ডেন্ট, তো ওয়েস্ট মানে ইউরোপ অ্যান্ড আমেরিকা। এখন আমাদের মার্কেটটা আফ্রিকার দিকে করতে হবে, আসিয়ান কান্ট্রিগুলোতে করতে হবে। এটা হলো সব ফরেন মিনিস্ট্রি অ্যান্ড গভর্নমেন্ট এর এগুলো হোমওয়ার্কের ব্যাপার। আমরা তো সকাল 9টা-5টা কাজ করি, এই যে আপনার কোশ্চেন করি, এই নিয়েও তো ভাবে না। আমি বলি, আমি মারাত্মকভাবে ভাবতে থাকি, আমার যে ওই কী বলি কী হবো, আমরা কোন লেভেলে পৌঁছবো, ডেভেলপিং থেকে আমরা এলডিসি থেকে লিস্ট ডেভেলপ থেকে আমরা আপগ্রেডেড হবো। এইটা যে কত ডেঞ্জারাস আমি বুঝতে পারছি না। গভর্নমেন্ট কোনো হোমওয়ার্ক করছে কিনা আমি জানি না এখনো। আমিও চাইতে, আমি এটাই বলতেছি, আমি করতে পারবে, কনভিন্স হয়েছে। কত বছর? 3 বছর। 26 সাল হচ্ছে যে ডেডলাইন ছিল আর কি, এটা বাড়বে শিওর না? উচিত, হ্যাঁ বাড়া উচিত, তো উচিত। ওই মনে কথাই চলে গরিব থাকাই ভালো। আমি তো চাই তো মিডল ইনকাম ট্র্যাপের আগে অর্থ উপদেষ্টা বললেন যে তারা অ্যাডলিস্টে উইথ ডিউ ক্যালেন্ডার অ্যাডলিস্টে দেখাবে। আমার যুক্তি হচ্ছে যে ব্যবসায়ীরা খালি বারবার সুবিধা চায়, খালি স্কুল ফিরেই চায়। গার্মেন্টসের অনেক দেওয়া হয়েছে, 40 বছর দেওয়া হয়েছে। তো আমাদেরকে মুভমেন্টে ঢুকে যেতে হবে, ব্যবসায়ীদেরকে ওইটার সাথে কুপ আপ করা শিখতে হবে। গার্মেন্টসে নামিয়ে নিয়েছে, কারণ গার্মেন্টস তুমি তাহলে ভর্তুকি দাও কেন? গার্মেন্টস আর লোন দিও না, বলে নো মোর লোন। 40 বছর ধরে ভর্তুকি গার্মেন্টস আর কোনো লোন দেবো না। ব্যাস, তোমরা এত বড় বাড়িতে থাকো, এত বড় গাড়ি চালাও, এত কিছু তোমরা করতেছো, লেবারের ক্ষেত্রে তোমাদের অসুবিধে, তাই না? খালি গার্মেন্টসের মালিকরা তো সবার বাড়ি আছে বাইরে, তাই তোমরা তোদেরকে ধরো, কিন্তু ওইটা করার দরকারটা কি? আপনি নাস্তা করেন, আমরা জিও পলিটিক্যাল আলাপে একটু ঢুকতে চাই। মিয়ানমার, রোহিঙ্গা, মিয়ানমার ইস্যুতে একটু ঢুকবো আপনি খাওয়ার পরে। ইন বিটুইন আমি একটা আলাপ মানে জাস্ট আপনার সাথে শেয়ার করি, সেটা হইলো আপনাদের ইনস্টিটিউটকে যেরকম এই ব্যাপারটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনাও মুক্ত, আমাদেরকে কিছু কাজকর্ম দিত, আমরা হচ্ছে যে করে দিতে পারি এই প্রতিষ্ঠানে। তো সেগুলোর পলিটিক্যাল একটা ইয়া থাকে,
মানে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার কাছে যেটা চাইছে এটার পলিটিক্যাল উদ্দেশ্য আছে, আনডাউটেডলি, কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্য ছিল। আচ্ছা বলেন তো। এখন এই যে গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে, আমার ধারণা হচ্ছে যে মানে থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথে ওদের ওরকম কোলাবোরেশন নাই, ইউনিভার্সিটি টিচার রিসার্চ সেন্টারগুলোর সাথে ওদের ওরকম কোলাবোরেশন নাই যে আমরা এই বিপদে আছি আমাদের সামনে কি করব, এটা নাই। আপনাদের সেটা আছে। আর আবার আমাদের থিঙ্ক ট্যাঙ্কের উপর গভর্নমেন্টের ইমানও নাই, বেশিরভাগ ইমানও নাই। এবং আমি মানে এটা রেকর্ড হচ্ছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্কদের কথা শুনে না, এবং থিঙ্ক ট্যাঙ্ক কী করে এটাও জানে না ভালো। ল্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রি তো প্রচুর ফান্ডিং করে, প্রচুর ফান্ড করে, ফান্ড আনে, দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আউটকাম মানে এই রিলেশনটা বাংলাদেশে কেমন আসলে, মানে থিঙ্ক ট্যাঙ্কের সাথে গভর্নমেন্টের রিলেশন, এটাই মূল আসলে। জানেন এই যে কেউ একজন এই যে আমাদের ওই যে ইফতেখার নাকি ও ইয়ার কারণে না ফরেন পলিসি নিয়ে কাজ করে, ওদের সাথে কাজ করে, গভর্নমেন্টের সাথে কি এদের কোনো যোগাযোগ আছে? গভর্নমেন্ট কি চায় যে এটা আমাদেরকে করে দাও, যে এটা সাবিক সাবজেক্টভাবে ভালো বলতে পারবে যে থিঙ্ক ট্যাঙ্কের সাথে গভর্নমেন্টের যোগাযোগ নিয়ে ওরা কি ওই রিসার্চের রেজাল্ট নিয়ে ওরা কি আউটকাম কি, আর স্যার যোগাযোগটা আসলে কেমন বাংলাদেশে আপনার কি মনে হয়? একদম নীল বলবো, কিন্তু মূল ঘটনাটা এটাই। যেন আপনি আরেকটু বলে আপনি শুধু অ্যাড করে দিই, কারেক্ট করি। আপনাদেরকে যেমন আগের গভর্নমেন্টও দিয়েছে ফান্ড, কিছু বলে দেওয়া যায়, প্রেসক্রিপশন দেন, আপনাদেরকে ওই আমাদের কিন্তু করার সময় আপনাদেরকে একটু আপনি না ওরা এখানে কি সিস্টেমটাতে এমনভাবে লেখে যাতে নেক্সট আবার ফান্ড পাই বা খেপে যাবে এমন কিছু লিখবো না, এটা হয় কম্প্রোমাইজিং আমাদের একটা ইউফেমিস্টিক ওয়েতে হয়, গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট, কিন্তু যে অন্য যাদের খুব বলো একটু কম কাজ করে তারা তো একটু কম। আচ্ছা, মানে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি এটা জন্ম থেকেই হচ্ছে যে প্রো গভর্নমেন্ট না, মানে ডাটা আপনি দেখবেন যে আওয়ামী লীগের শেষের দিকে ফুড ইনফ্লেশন বিবিএস কত দেখাইছে 10 সামথিং, আর আমরা দেখেছি 15 সামথিং। এটা নিয়ে আবার এখন যে ডক্টর ইউনুসের যে এই যে বিশেষ সহকারী আইটি, সে আবার ওই সময় ডেইলি স্টারে লিখছিল যে গভর্নমেন্টের ডাটার মধ্যে তো একটার সাথে একটা মিল নাই। এটা নিয়ে আসলে মানে তাদেরটা কারা কারেক্ট ছিল, আপনারা না ওনারা? এটা বোঝাই যাচ্ছে যে কারা কারেক্ট ছিল, ফুড ইনফ্লেশন বেশি ছিল, এটা তো আন্ডারস্টুড। আমি তৎকালীন ডিজি মানে আমাদের যে ডিজি মহোদয় ছিল, আমরা সেটা আলাপ করছি স্যার এই অবস্থা, তো একটা প্রেশার থাকে, ওটা তো আপনি বুঝতেছেন। আমাদের একদম নাই, ওরা একদম না, আরো বলে যে আপনারা আরো ক্রিটিক্যাল প্রেশার দিলে তো সে রিয়েল অবস্থাটাই বুঝতে পারবে, রিয়েল অবস্থাটা না বুঝতে পারলে তো সে স্টেপে নিতে পারবে না। কারণ আমাদের পলিটিশিয়ান পলিসি মেকারদের সাথে তো আপনাদের কোনো যোগাযোগই নেই, আপনাদের বলতে আমি বলতেছি এটার একটা বড় বিশাল গ্যাপ না। যেন আপনি যেই রেজাল্টটা দিলেন যে আলটিমেটলি রাশিয়া সাস্টেইন করবে, আমি অ্যাপারেন্টলিও বলে দিতে পারি রাশিয়া সাস্টেইন করবে, এটা সবাই মোটামুটি মানে বলে দিতে পারে, কিন্তু রিসার্চের কাজ কি? আপনি ডাটা কালেকশন কইরা প্রসেসের মাধ্যমে দিয়ে যা বললেন যে সে সাস্টেইন করবে, এটাই তো আমি চাই, কিন্তু এটা তো নাই, এটাই তো সবচেয়ে বড় গ্যাপ। আর যেসব কারণে হচ্ছে সেগুলো করে নিউট্রালাইজ করতে যাবে, যেসব কারণে নিউট্রালাইজ করতে চাই, করেছে তাই নিরপেক্ষভাবে করলে রিয়েল আউটকামটা আসবে। দেন লাস্ট শেখ হাসিনার একটা পদক্ষেপ আপনি আপনারা বলি, মানে এটা নিয়ে আমিও রেজিস্টারে একটা লেখা লিখছি, আনপেইড ওমেন আনপেইড কেয়ার ওয়ার্ক, মানে আমরা মহিলারা যে বাসায় কাজকর্ম করে এটা যদি আপনি মানিটাইজ করেন, মানিটাইজ করলে জিডিপিতে এটার অবদান কত আমরা বের করছি, এটা 14.8, মানে আমাদের রিসার্চার না, আমি অবশ্য পাবলিকেশনে ব্যাকগ্রাউন্ডিং কিন্তু 14.8%, এটা আবার ইন্ডিয়াও করছে 7.5, শ্রীলঙ্কা করছে, নেপাল সম্ভবত কেউই যোগ করে না জিডিপি আনপেইড কেয়ার ওয়ার্ক, সাধারণত যোগ করে না, করলে এটা শেখ হাসিনার উদ্দেশ্যটা ছিল এরকম যে আপনি যদি জিডিপিতে আনপেইড কেয়ার ওয়ার্কটা দেখান তাহলে তো জিডিপির সাইজটা আপনি বড় দেখাতে পারবেন এটা, কিন্তু মানে আলটিমেটলি এর মধ্যে ফল হইলো বা এটা খুব বেশি কাজ করে না, সে থিঙ্ক ট্যাঙ্কের কাছে আসছে কিন্তু তার উদ্দেশ্যটা কি? ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য যা, শেখ হাসিনার উদ্দেশ্য তা, এটা তো আপনি যদি জিডিপি সাইজ বড় করে দেখান তাহলে তো তার পলিটিক্যাল গেইন হইল, আর ওখানে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার থেকে যেটা চাইছে সে রিয়েল স্টেট কি নিবে, কিভাবে নিউট্রালাইজ করবে সেটা। আমি যেটা বলতে চাইছি মানে আমার অ্যাডিং হইলো এখানে মানে থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে একাডেমিশিয়ান, রিসার্চ অর্গানাইজেশন, এদের সাথে গভর্নমেন্টের কোনো যোগাযোগ নাই, পলিসি মেকারদের থাকলেও মানে ওই যে সুবিধা অনুযায়ী করে অ্যাপ্রোচ করে। মিয়ানমার ইস্যু নিয়ে একটু বললেন, এখানে আমাদের আমলাদের একটা চেঞ্জ আসছে যে সর্বজ্ঞ
They do not need any advice. ব্যুরোক্রেসির মধ্যে আগে নলেজের যে ডিমান্ড ছিল ওইটা আর নাই, তারা সব বিষয়ে সব জানে। জুনিয়র অফিসারদের সাথে সিনিয়র অফিসাররা জুনিয়র অফিসারদের মিটিংয়ে পাঠাচ্ছে, কোনো একটা কনফারেন্স অনলাইনে, তার কাছ থেকে যে ফিডব্যাক সেটা কখনো উপরে যায় না, ফিডব্যাক অলওয়েজ টপ ডাউন। টোটালিটারিয়ান একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এটা আরেকটা অনুমানের অনুমানের যে এটা সত্য ফ্যাক্ট, এটা স্যার মানবিক করিডোর, রোহিঙ্গা ইস্যু, এগুলো নিয়ে আমাদের শেষের দিকে আরো কয়েকজন ভালো জানো লোক জয়েন করছেন। লোকমান ল পড়ান, কোথায় ল পড়ান? নর্থ সাউথ ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি হোয়াইট সুজেন আছেন, আচ্ছা, বড় ফিল্ম ক্রিটিক রাইটার, আর মাঝখানের জনটা পরিচয়টা রাফসান গালিব সম্পাদক পাতায় আছেন। আপনাদের প্রথম আলো? আচ্ছা আচ্ছা, আপনার প্রথম আলো দুজন এসছেন, আপনার দুজন ভালোই। একটা বোকামি ও বাপরে বাপ, কি পড়ছেন? MBA করছেন? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা বোকামি টাইপ প্রশ্ন করি। ধরেন আমি যখন ফ্রান্সের নাম নেই, আমার মাথায় একটা মানে চিত্র ফুটে উঠেছে, হ্যাঁ, শিল্প সাহিত্য অথবা লিটারেচার। নর্ডিক কান্ট্রিগুলোর নাম নিলে মনে হয় যে এক ধরনের ব্র্যান্ডিং হয়েছে, যে স্থিতিশীল, স্লো স্টিডি ডেভেলপমেন্ট। আমেরিকানরা হচ্ছে বিগ, হ্যাঁ, আমেরিকান ড্রিম, এরকম কিছু। মাইটিনেস। আমি যখন বলি বাংলাদেশ, have we been able to define what is Bangladesh? This is the first question. কারণ আপনি পলিসি বলেন, ডেভেলপমেন্ট ডিসকোর্স বলেন, আপনার ইকোনমিক বলেন, আমার তো একটা ট্রেন্ড থাকতে হবে, আমার একটা ডিজাইন থাকতে হবে। সো বাংলাদেশটা কি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যেহেতু আপনি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন, সিকিউরিটি নিয়ে কথা বলছেন। সেকেন্ড হচ্ছে আপনার কথা মতো বারবার সরকার উঠে আসছে। আচ্ছা আচ্ছা, এই সরকারটা কে? এই সরকারটা কি শেখ হাসিনা ছিল? এই সরকারটা কি ডিজিএফআই ছিল? এই সরকারটা কি কিছু ব্যুরোক্রেট ছিল? কি ছিল? মানে সরকার বলতে আমাদের মেমোরিতে, ইনক্লুডিং মাসল মেমোরি, আমরা বাংলাদেশের লোকজন সরকার বলতে কি বোঝাচ্ছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, থার্ড হচ্ছে ইনস্টিটিউশন বলতে আমি কি বোঝাবো? মনে রাখেন কোশ্চেন করবো। হ্যাঁ, থার্ড হচ্ছে মনে রাখেন কোশ্চেন করবো, 3-4টা। প্রথমটা মনে আছে, দ্বিতীয়টা বলে গভর্নমেন্টকে, থার্ড হচ্ছে ইনস্টিটিউশন। আচ্ছা, এই তিনটা বলতে কি বুঝবো অথবা কি বুঝি সেটা অ্যান্সার আমরা সবাই দিতে পারবো। আচ্ছা, থার্ডটা কি? ইনস্টিটিউশন। হ্যাঁ, এটা বলে কোশ্চেনটা কি ছিল? এটা বলতে আমরা কি বুঝবো ইনস্টিটিউশন বলতে? হ্যাঁ, এখন ইনস্টিটিউশন বলতে যেমন ধরেন আমাদের গত 15-16 বছরের অভিজ্ঞতায়, ধরেন হারুনের ভাতের হোটেল, ইট বিকেম অ্যান ইনস্টিটিউশন অফ রিপ্রেশন। এখন কোনটা ফাংশন করছে দেশে আমি জানি না, আমি হারুনের ভাতের হোটেলকে ফাংশন করতে দেখছি, ঠিক আছে? সামনের দিকে আমার ইনস্টিটিউশন বলতে আমি আসলে কি ফাংশন করতে বুঝবো? আমি তিনটা প্রশ্ন, তাহলে বাংলাদেশ কি, অথবা কি হবে, কিভাবে ব্র্যান্ডিংটা করব? সরকার বলতে আমি কি ব্র্যান্ডিংটা করব, অথবা কিভাবে ডিজাইন করব? আর ইনস্টিটিউশন বলতে আমি কিভাবে ডিফাইন করব? তিনটা জানি না কঠিন আছে না, খুবই সুন্দর কোশ্চেন। প্রথমটা ওটা বাংলাদেশ যদি বলেন, যে বলেন আর্ট, কালচার, মাইটিনেস, ইউএস, তাই না? বাংলাদেশ একটা সহজ সরল দেশ, সহজ সরল সাদামাটা একটা দেশ। ওকে, আমি কানেক্ট করে ফেলতেছি। একটা সাদামাটা লোক, যেটা আমি ইনফরমাল সেক্টরের দিকে যখন তাকাই, তখন দেখি যে লোকটা একটা পয়সাও গভর্নমেন্ট থেকে নেয় নাই, আমাদের ট্যাক্স পেয়ারের একটা টাকাও সে নেয় নাই, সে তার সংসারকে চালিয়ে যাচ্ছে বংশ পরম্পরায়। এই যে লোকটা ভেজিটেবল বিক্রি করছে, যে লোকটা ফল বিক্রি করতেছে, 10,000, 20,000, 50,000 টাকার পুঁজি নিয়ে এই ফল বিক্রি করতেছে, আমার চোখে পানি এসে যায় যে একটা পয়সাও সে আমার থেকে নেয় নাই, অথচ সে আমার দেশকে উপকার করছে, তার সংসারকে ওই আয় দিয়ে সে সংসারকে চালাচ্ছে। না তো রেভলিউশন হতো, হওয়ার কথা, তার রাস্তায় যে নামতো, তার গুলশান বানানো সব জায়গায় তারা,
ইচ্ছা করে তো ভাঙতে পারে, হ্যাঁ তাই না? ওই দিকে যদি চিন্তা করেন ফিলোসফিক্যালি দে ক্যান, হ্যাঁ ফাইট ব্যাক। তারা তো করছে না, সব চোর মানে ফল বেচছে, তাও তো গালি দেয় যে রাস্তাটা দখল করে রাখছে, গালি দেয় না রাস্তা। হ্যাঁ ওদেরকে ইনস্টিটিউশনাল করা যায়, আপনি ইনস্টিটিউশনাল ওদেরকে ইনস্টিটিউশনাল করা যায়। তুমি ফল বেচো, ওই ফুটপাতেই বেচো, একটা টুরকি নিয়ে বসো আর যেন একটা লোক হাঁটতে পারে, এইটা রাখো। আমার বড় দেশ না যে বড় ফুটপাত দরকার, কিন্তু সে নিজের কর্মসংস্থান সে নিজে করছে, তার পরিবারের থালার ভাত সে জোগাড় করছে, স্পন্টেনিয়াসলি ইনফর্মাল সেক্টর করছে। জাতি, রাষ্ট্র, সমাজ, আমি কোনো অবদান নাই। আমার অবদান থাকতো যে আমার ট্যাক্সের টাকা ওখানে থাকতো, এইভাবে বলবো ইনডাইরেক্টলি যে আমারও তো অবদান আছে, আমার ট্যাক্সের টাকা সে এই বিল্ডিং ওদের জন্য হাউস কী বললাম শপিং মল বা ভেজিটেবল মল বানিয়ে দিলাম। সে রাস্তায় বসছে তার টুকরি নিয়ে, এইটা হলো ফার্স্ট। ওই যেটা বললেন যে বাংলাদেশ সহজ সরল মানুষ। সেকেন্ড পয়েন্ট আসি, গভর্নমেন্ট যারা সবসময় ছিল তাদের মধ্যে একটা বড় অংশ ভেরি সেলফিশ, বড় সেলফিশ এবং ইন্ট্রোভার্ট, এবং তাদের চাওয়া পাওয়ার তাদের মধ্যে কোনো ভ্যালুস নাই। ভ্যালুস থাকলে তাদের মধ্যে এইভাবে লুটপাট করার একটা মানসিকতা এটা কিন্তু থাকতো না। ভ্যালুস নাকি চেক অ্যান্ড ব্যালেন্সের অভাব? ভ্যালুস, চেকের ব্যালেন্সটাতে বড় ইনস্টিটিউশনের পরেরটাতে আসলাম, ইনস্টিটিউশনটা ট্রান্সপারেন্ট না। মানুষ তো বাই নেচারে অপরাধ প্রবণ, এখন তো এটা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আইন কানুন রীতির কথা বলা, কিন্তু আইন কানুন যারা করবে তারাই তো ওই অবস্থা, ওই এলিট শ্রেণীটাই তো সিনসিয়ার না। লিডার যদি সিনসিয়ার হয়, আমি যদি অফিসে আসার সময় যাওয়ার সময় লাইটটা অফ করি, আমি আসার সময় যদি আমি ড্রাইভারকে আবার পার্সোনাল ইউজ না করি, আমার সাবঅর্ডিনেট তো করবে না, সাবঅর্ডিনেট কখনোই তার প্রাইভেট ইউজ করবে না অফিস। অতএব যেই অফিসের লিডার তার বিহেভিয়ার চেঞ্জ হতে হবে, তার মন মানসিকতা চেঞ্জ হতে হবে, এবং তার কার্যকলাপে দেখাতে হবে যে আমি তোমার যেটি নির্দেশ দিচ্ছি আমি নিজে করছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন এপিএস এর দুর্নীতি আসলে এপিএস এর দুর্নীতি না, উপরে এইভাবে ইন্টারপ্রেট করব। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, যেমনটা পিওনের দুর্নীতি আসলে পিওনের না, যে 400 কোটি টাকা, সেটাই তো এখনো বোধহয় এই কথাগুলো বেরিয়েছে। কিন্তু এটা যদি এপিএস এর যদি হয়, তো এপিএসকে তো আমার বলা উচিত সবাই সামনে, হাপড় তো মারো খারাপ জিনিস, সবার সামনে। যে আমি বলি একটা কথা, আমি যদি শিক্ষা বলেছিলাম, আমি বলে ফেলেছিলাম না, ওই আমি যদি শিক্ষা উপদেষ্টা হতাম এই যে গভর্নমেন্টের সময়, আমার কাছে যদি ছাত্ররা এই দাবি নিয়ে অন্যায় দাবি নিয়ে আসতো যে পরীক্ষা পাশ করা দিতে হবে, আমি দ্য ফার্স্ট ম্যান লাস্ট ম্যান সে লুক আই এম নট ফর দিস টু ডু, and this is my resignation letter. I'm going to the office and I'm going to resign. So don't go behind me, don't ask me, আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাদের জন্যই আমি রেজিগনেশন দিচ্ছি, এবং তোমাদের জন্য এই কারণে আমরা রাগান্বিত হয়ে বলছি না, তোমরা এই যদি এখানে আমার ছাত্ররা, আমার ছেলেরা ভবিষ্যতে দে আর ডিগিং দেয়ার ওন গ্রেভ, এবং ওটা বলে দেবো কেন তোমরা যখন তোমরা 5 বছর পর এমপ্লয়ারের কাছে যাবা, ওই এমপ্লয়ার দেখবে যে আচ্ছা এই ছেলেগুলো তো অটো পাস, আচ্ছা ভালো যে অটো পাস না তাই সে চাকরি পাবে, দিস ইজ বাস্তবতা। এবং আমি শিক্ষক হিসাবে, শিক্ষা সচিব হিসাবে, উপদেষ্টা হিসাবে বা প্রধান উপদেষ্টা হিসাবে এই জিনিসটা আমার যদি ওই যে বললো না যে 10টা করে লোক পাঠায় না কেন, ওই ধরনের যে দেশের প্রতি মায়া থাকে, মহব্বত থাকে, ফিলিংস থাকতে, আই উড হ্যাভ ডান দ্যাট। এইটা হয়ে যেত এক্সাম্পল বাংলাদেশের জন্য, এইটা হয়ে যেত বাংলাদেশের একটা মডেল, যে একটা শিক্ষক, একজন উপদেষ্টা ছাত্রদেরকে ওদের কথা বলেই পদত্যাগ করলো, যে তো ইউ আর গোয়িং টু, আমার ছেলে ও গপর খুঁড়বে এটা আমি চাই না। আমি একটা কথা বলি লাস্ট ক্লাসে বলে দিই আপনাকে, আমার ক্লাসে লাস্ট ক্লাস ইন ইউরোপে আই এম ভেরি ফিলোসফিক্যাল পড়াশোনার সময়, আই ডোন্ট টিচ অনলি দি বিজনেস, আই অলসো টিচ দেম ভ্যালুস অ্যান্ড সোসাইটি। আমি লাস্ট ক্লাসে বলি ছাত্রদেরকে যে আমার জীবনে 2টা গ্রুপকে আমি আমার উপরে উঠতে দেখতে চাই। আমি যে পজিশনে, তার থেকে উপর পজিশনে আমি 2 ধরনের লোককে আমি দেখতে চাই। আমার তো জেলাস থাকবেই, সেটা আমার কলিগদের সাথে, ওই জেলাস মানে পাবলিকেশনের জেলাস, কম্পিটিশন থাকবে, গুড, দ্যাট কম্পিটিশন গুড, তাই না? প্রোডাক্টিভ কম্পিটিট, আমার লেখাবে, ওইখানে টপ জার্নালে ছাপাবে, এটা আমি চাপই, ওইটা না। তারপর আমি যে 2টা গ্রুপ আমার, যারা আমার উপরে অ্যাচিভমেন্টটা হাই হবে। একটা হলো পিতা হিসেবে আমার 2 সন্তান, এভাবে বলি আমার 2 সন্তানই বাঁচতে হয়, 2 সন্তান চাই আমার থেকে ওরা আরও উপরে উঠুক, পয়সার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, পজিশনের দিক থেকে ওরা আমার উপরে উঠুক, নামের দিক থেকে আমার উপরে উঠুক।
সেকেন্ড বলি আরেকটা গ্রুপের আমি আমার উপরে ওঠা চাই, তারা হলো আমার ছাত্র, সব ওয়েস্টার্ন স্টুডেন্ট, কিন্তু বাংলাদেশ ছেলে থেকে খায়, ওরা খায়। I want you reach more than the achievement I have made in your profession, in your intellectuality, in your all kind of things you are in this world you need to have. I want you should go beyond me. সেই জন্য ছাত্র হিসাবে আমি শিক্ষক, আমি কীভাবে ছেলেগুলোকে এই কথা আপনার পরে 10-5 বছর বলবেন যেন আপনি এমপ্লয়ার হবেন। আরে স্যার তো বলছিল নিজের স্পন্টেনিয়াসলি নিলে আপনি তাকে নিতে চাবেন না, যে অটো পাস করে আসছে। আপনি এমপ্লয়ার হইলে আপনি তো হবেন, আপনি তো এমপ্লয়ার হবেন এক সময়, তাই না? বড় বড় বস হবেন। তা আপনি বলে আরে এটারে নেবো কি, সাংবাদিকতাতে গেলেও চাকরিতে গেলে তো অটো পাস করছে, এটা আমি রিপোর্টার বানাবো কেন? কিন্তু একটা এই পিছিয়ে প্যাচে পড়ে গেল, এটা কেউ বললো না, কিন্তু আমি বলি এই ধরনের কথাগুলো সব ব্যাপারে। আমি যে জিও পলিটিক্স আমি বলি, এই যে জেনারেল ওয়াকার সাহেবের সাথে যে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান ওখানকার যে মিটিংগুলো আমি 3 বা 4 ভাবে দেখি। আমার অ্যানালিসিস আমি 4 ভাবে দেখি, এটা ইন্টারপ্রেট করি। একটা হলো ব্যাক চ্যানেলে অল দ্য টাইম দিস কাইন্ড অফ নেগোসিয়েশন, ফোন ডিসকাশন হতে থাকে এবং দে আর এনিমি, লেটস সে দে আর এনিমি। একটা লেভেলে তবে এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের জেনারেলদের চ্যানেলে কিন্তু ডিসকাশন হয়, হ্যাঁ হ্যাঁ, ভালো যুদ্ধটা চলতে থাকে। এটা একটা নর্মাল, এইটা একটা অপশন। দ্বিতীয়টা অপশনটা হচ্ছে যে ইন্ডিয়া ওনাকে বেকায়দায় ফেলতে চেয়েছে, যে আমরা জানাই দেবো, ওই বেকায়দায় বলবে। এটা আমার কথা, কিন্তু ওনার কথা না, আমার কথা, আমার ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা সেকেন্ড অ্যাজাম্পশন, যে হয়তো বা তাকে বেকায়দায় ফেলাই দিল, বাংলাদেশে কথাবার্তা বলবে মানুষ, এটা হতে পারে। আরেকটা হতে পারে ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট হ্যাজ ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অতএব দে ডোন্ট বদার, আমরা গোপনে মিটিং ফোন করতেছি কিন্তু আমি আমার জাতিকে আমি জানাবো। তাই ইন্ডিয়া ওইটা হতে পারে পজিটিভ সাইড ফ্রম দ্য ইন্ডিয়ার পার্সপেক্টিভে। ইন্ডিয়া মনে করে আমরা জানাবো, যেটা আমাদের তো ট্রান্সপারেন্সি আছে দেশে, হ্যাঁ আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আমরা জানিয়ে দিলাম। এইভাবে 3টা ভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আমরা করি কি একটাতে ইন্টারপ্রেট করে ওইটা ট্যাগ দিয়ে দেয়। আমাদের জেনারেশন আশা করি এইটা করবে না, ট্যাগ দিয়ে দেয় দেখবেন। কিন্তু 3টা হতে পারে, ইন্ডিয়ার ইন্টেলেকচুয়াল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এত, আর ওদের প্রেস ফ্রিডম এত হাই, ওরা জানিয়ে দিচ্ছে, আমরা ওনার সাথে রেগুলার কথা বলি। আরেকটা হতে পারে যে ওটা ওনার একটু বেকায়দায় ফেলাই, এটা হতে পারে, দ্য গেম ইজ গেম, তাই না? এটা একটু বেকায়দায় ফেলাই। আরেকটা হতে পারে যে ব্যাক চ্যানেলে এইটা সবসময় মিটিং হতেই থাকে, কারণ আমরা কীভাবে নেব, বাস্তব কীভাবে, এটা ইতিহাস বলবে রাষ্ট্র। কিন্তু ইন্টারপ্রিটেশনের সময়, অ্যাজাম্পশন করার সময় আমরা এই অ্যানালিসিসগুলোই করি, সব ব্যাপারে এইভাবে অ্যানালিসিসগুলো করি। যেহেতু ভারতের কথা বলছেন, ভারতের সাথে তো আমাদের অমূল্য সম্পর্ক, সামনের দিনগুলোতে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন দিকে দেখতেছেন আপনি? এখন পর্যন্ত তো ভালো দেখছি না, কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, আমি আমার একটা লেখা লিখছিলাম, নাইবারহুড, যেটা আসছে, আপনি নাইবারহুডকে আপনি বাদ দিতে পারবেন না। আপনার পাশে ভাড়াটিয়াকে আপনি আধার করতে, আপনার পাশের দেশ হিসেবে পড়োশিকে আপনি কী করতে পারবেন না। আর আপনি যদি রেভলিউশনারি করেন, সেটা না, আপনি রেভলিউশন তো করেন নাই, আপনি তো রেভলিউশন হয় নাই, আপরাইজিং হয়েছে। এই যে আপনি তো আমি যেটাকে সবসময় আমার ডিপ্লোমেটিক প্রেসক্রিপশন থাকে ম্যানিউভারিং। আমি অজিত দোভালকে মাথায় রেখে কিন্তু আমি এই গভর্নমেন্টকে প্রেসক্রিপশন দিয়েছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বিলিভ ইট অর নট। ফার্স্ট আমি চিন্তা করবো যে এরশাদ সাহেব তো বলছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে, মনে আছে? সে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য চেয়েছে, এই একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি বলছে। আর আমি অজিত দেব এত স্মার্ট, তার দেশের জন্য, আমার দেশে তো এরকম লোক দরকার, আমাদের দেশে এরকম একটা টিম দরকার, তার সাথে চোখে চোখে কথা বলতে পারবে। আমরা তো তাকে হার্ট করতেছি না, আমরা তাকে মনে করি এনিমি মনে করি না, আমরা তাকে কম্পিটিটর মনে করি। অ্যান্ড উই নিড দ্যাট টাইপ অফ পিপল হু ক্যান টক ফেস টু ফেস, আই টু আই। এই জিনিসের কনসেপ্ট থেকে আমি বলছিলাম ন্যাশনাল সিকিউরিটির কথা, অ্যাডভাইজারের কথা। কিন্তু এইটাই আমাদের ভারতের কথা আবার আসি। ভারত, আমি যদি আমি আমার বন্ধুদেরকে বললাম, আমি যে ফরেন অ্যাডভাইজার হতাম, আমিও ভারতীয় প্রেসে গিয়ে বলতাম, ভাই তোমরা অনেক পেয়েছো, অনেক খেয়েছো, কিছু দাও। এই গভর্নমেন্টেই যদি থাকবে, এই গভর্নমেন্ট তো বলছেন একটু ভোলাটাইল না, এবং গভর্নমেন্ট তো অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট আছে মারাত্মক রকম, কারণও আছে। ইন্ডিয়া তো সব নিয়েছে সব ব্যাপারেই, তাই না? ইন্ডিয়া তো লাস্ট ইলেকশনটাতে ইন্ডিয়া ডেমোক্রেটিক গভর্নমেন্ট হিসেবে কোনোদিনই সাপোর্ট করা উচিত ছিল না। পরে বাইডেনও করছে সাপোর্ট, না লাস্টে তো বাইডেনও করলো, এই অ্যাপ্রুভাল দিল, এগুলো তো ঠিক না, তাই না? এটা যে অ্যাপ্রুভাল না দিত হয়তো ইলেকশন দিয়ে দিত, প্রেশার পরে আরেকটা। ওই যে
ওভার কনফিডেন্ট হয়ে বলতে হাঁটে কীভাবে, আর শেষের হাঁটাগুলো দেখে নেব আমি তো এভাবে কথা, হাঁটাগুলো ওভার কনফিডেন্ট ছিল আমাদের আগের যিনি ক্ষমতায় ছিলেন, আরও ওভার কনফিডেন্ট, এই খবরটা তো হয় না কাজ। কিন্তু বাইডেনের ইয়া দেওয়াটা আমার তো একটা ডিপ্লোমেসি মনে হয়েছে, ডিপ্লোমেসি কিন্তু কাজ দেশে তো কাজ করেছে। যেমন আপনার এখন গভর্নমেন্টের বই আলোচনা যেটা সেন্সিটিভ, আপনার ইন্ডিয়ার সাথে এই যে শাহবিদিন বা ইন্ডিয়ার সম্পর্ক বললো তো ইন্ডিয়ার আর একটা কাউন্টার কোশ্চেন করি, সম্পূরক কোশ্চেন সরি, এটা হইল এই যে ট্যারিফ ইস্যুতে ইন্ডিয়ার উপরে বাংলাদেশের লোকজন অনেক খুশি যে ইন্ডিয়ার ট্যারিফ বেশি, কিন্তু এই যে একমুখী আপনি যেটা বললেন যে আমরা একমুখী যে ব্যাখ্যাটা করি যে তার ট্যারিফ বেশি আমি কমাই ফেলছি, কিন্তু আমার কি এনডিএ কি আমি জানি না, তার এনডিএ সে ক্লিয়ার যে আমি এটার প্রতিবাদ করতে হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে পক্ষের কিছু না, ইন্ডিয়াতে স্ট্যান্ড নিছে যে মানে আমার এটা প্রতিবাদ করতে হবে, সে আমার ইয়া ঠিক করে দিবে আমি কার সাথে বাণিজ্য করবো, এই করবো ট্যারিফ ইয়া করতে, ইন্ডিয়াটা প্রোটেস্ট করছে, আমি তো প্রোটেস্ট করিই নাই, কারণ কিন্তু আমার ইন্ডিয়াতে কী ছিল সেটাও জানি না, তো ইন্ডিয়ার এই স্ট্যান্ড ভালো। আবার মানে এইটাকে আপনার কি মনে হচ্ছে ট্যারিফের ইস্যুটা না, গভর্নমেন্ট যে স্ট্র্যাটেজিটা নিয়েছে আমার মানে শর্ট টার্ম স্ট্র্যাটেজি এই থেকে বেরিয়ে আসার জন্য দুই কারণে, একটা বাংলাদেশের পোশাক ছিল মারাত্মকভাবে ধাক্কা খেত, ভারতে ধাক্কা খেত, সেই জন্য গভর্নমেন্ট, আমি জানি না গভর্নমেন্ট আমি যেভাবে চিন্তা করে করছে কিনা, নাকি গভর্নমেন্ট তাদের বায়াস দেখে করেছে, দুইটা আসতে পারে একই নেই। আমি যদি করে থাকি আমি করব শর্ট টাইমে বেনিফিটটা নেওয়ার জন্য, আর যদি আমি পেইড হই হোয়াট আই মিন, তাহলে আমি করব তারা যেভাবে চায় সেভাবে করতে পারে, দুটোই হতে পারে। আমি এভাবে কথা বলবো, আমি চাই ওরা যা চায় তাই করব, তারপর আমি 30% নিয়ে আসবো, আর আমি করবো না শর্ট টার্মের জন্য, যেমন বিমান কেনার ব্যাপারে বললো 20টা বিমান কিনবে, বোয়িং কিনবে, অ্যান্ড ইমিডিয়েটলি কেনা হচ্ছে না, ইট উইল টেক টাইম 3 to 5 years। তাহলে স্ট্র্যাটেজি ঠিকই আছে, আমাদের তো এতগুলো বিমানের নিড নাই, না আমাদের তো অন্য প্রোডাক্ট আমরা করতাম, কাঁচামাল, কৃষি পণ্য বা সেই বিমান তো অনেক ব্যয়বহুল, এবং ট্রেজার কোনটা কি কোনটা জাস্ট ট্রেজারের কথা, ভেরি গুড পয়েন্ট, আমাদের বিমান তো যেগুলো আছে এগুলো অকার্যকর, ঠিকমতো ফ্লাইট নাই, সার্ভিস ভালো না, আমাদের বিমান তো একটা পোর সার্ভিস, তো আমরা 35টা বোয়িং এর রেপুটেশন এখন খুবই নিচের দিকে। না কারণ এটা তো এই কোম্পানি তো যতটুকু জানছি যে যুক্তরাষ্ট্র এগুলাতে বিশ্বাস করে না, আমরা যে 25টা বিমান তারা এগুলো বিমানের কথা খুলে নেয়নি, রিসেন্ট জিনিসগুলো নিয়ে অল্প সময় শর্ট টার্ম ইস্যু নিয়ে কথাবার্তা বলছে, বিমান কথা বলছে যেটা টুল হিসেবে দিচ্ছে, আমাদের সঙ্গে নেগোশিয়েটিং বার্গেনিং টুল হিসেবে যুক্তরাষ্ট্র স্যাটিসফাই কনভিন্স না আমরা আসলে এতগুলা কিনবো। স্যার আমরা একটু মিয়ানমার ইস্যুতে যাই। মিয়ানমার ইস্যুতে এই যে মানে বর্তমান গভর্নমেন্টের যদিও এটা অফিসিয়ালি কেউ বলে নাই কখনো, কিন্তু একটু প্রো ইউএসএ মনে করা হয়, মনে করা হয়, কিন্তু এটা তো মানে প্রমাণিত না বা কিছু না, স্বাভাবিকভাবে ইউএসএ একটু বা ডক্টর ইউনুসের ইয়ার কারণে তারা একটু ইয়া দিবেই, সেটা অন্য ব্যাপার। এই সম্পর্কটা সাথে চাইনিজ একটা রিলেশন আছে, চাইনিজরা মিয়ানমারের ট্রিটমেন্ট কেমন হবে, বাংলাদেশের সাথে ইউএসএ সম্পর্কের উপরে বা চাইনিজের সাথে মিয়ানমারের ট্রিটমেন্ট, এটার সাথে একটা যোগাযোগ থাকবে মানে আছে, তো ওটা আলোচনা আপনি আপনার আলোচনার মধ্যে আনতে পারেন। তবে আমরা একটু মানবিক করিডোর, সেন্ট মার্টিন ইস্যু, তারপর রোহিঙ্গা ফেরত যাওয়া, এইগুলা নিয়ে একটু আমি যতটুকু অবজারভেশন, যে আমি কাজ করি নাই, আমি কারণ উপরে মিলিটারি জানটা যখন ক্ষমতা নিলেন তখন ওদের ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী হবে, ওদের ফরেন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কী হবে, কারণ ওরা খুব প্রেশারে ছিল, হিউম্যান রাইটস ওয়াচডগ যেগুলো আছে ওদের এসে যে বলা হয়েছিল যে ইউরোপ তাদের ইনভেস্টমেন্টটা তখনকার কথা যে উইথড্র করে নিয়ে আসার জন্য ওরা বলছিল ইন্ডিভিজুয়াল লেভেলে, তখন আমরা ফ্রেঞ্চ গভর্নমেন্টের হয়ে আমরা ফ্রেঞ্চ গভর্নমেন্টের উপরে প্রেশার ছিল যে তাদের ইনভেস্টমেন্টগুলো নিয়ে আসুক। তখন আমরা একটা কাজ করেছিলাম যে আমরা দেখেছি যে ফ্রেঞ্চ ইনভেস্টমেন্টটা কী রোল প্লে করে, আমরা প্লে করে দেখেছি যে একমাত্র একটা কোম্পানি টোটাল ফ্রেঞ্চের যে টোটালটা সেইটাতেই বিরাট একটা রেভিনিউ বার্মিজ গভর্নমেন্ট পায়, এবং এরকম করে যে কিছু কিছু ফ্রেঞ্চ কোম্পানিগুলো ইন্ডিভিজুয়ালি কনভিন্স করানো যায় ইনভেস্টমেন্ট শাটডাউন করার জন্য ফর টাইম বিং, তাহলে হবে কি ওই মানিটা রেভিনিউ যেটা পেতো গভর্নমেন্ট পাবে না, গভর্নমেন্ট যদি ওটা না পায় ওইটা ওই মিলিটারি ইকুইপমেন্টে ডাইভার্ট, মিলিটারি খরচে হ্যাম্পার্ড হবে,
সেই কনটেক্সট ওই জিও পলিটিক্যাল বিজনেস কিন্তু ওদিকে টার্ন করেছে। ওইটা যদি করানো যায় তাহলে ওদের রেভিনিউ কম হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কম, সব কিছু কম হবে, তাদের একটু ব্যাঘাত হবে মিলিটারিকে এই ওয়ারটা চালিয়ে যাওয়া। পরে যে ওয়ারটা শুরু হলো, ওয়ারটা আমাদের সিনারিতে ছিল না, আরাকানটা আমাদের সিনারি, আমি স্বীকার করতে বলতে আরাকান সিনারিটা ছিল আমাদের, ছিল ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট ওখান থেকে বের করলে এই গভর্নমেন্ট কতটা চাপে থাকবে। গভর্নমেন্ট চাপে থেকেছে দেখে তো আরাকান আবার জেগে উঠেছিল, মারাত্মকভাবে জেগে উঠলো, যেটা এটা আমরা ধরতে পারি না। ওটা হলে হয়তো আমরা অত প্রেসক্রিপশন নাও দিতে পারতাম যে ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট চলুক। আমার স্বার্থ তো আমার বেশি দেখতে হবে, তাই না, আমার দেশের স্বার্থটা, বাংলাদেশের স্বার্থটা। তখন ওই আমরা প্রেসক্রিপশানে দেখেছি যে ফ্রেঞ্চ ইনভেস্টমেন্টে আস্তে আস্তে উইথড্র করতে হবে, এই প্রেসক্রিপশন আমাদের ছিল। এবং টোটাল আফটার 3 years ওরা ফর ওই প্রোডাকশন শাটডাউন করে দিয়েছে। এবং এতে করে ওদের প্রতি বছর, যেটা আমি অলওয়েজ স্টেট আই প্রেজ দেম, 1 billion নেট প্রফিট, নট গ্রস প্রফিট, তার নেট প্রফিট যেটা ফ্রান্সে ট্রান্সফার করতো, প্রফিট ট্রান্সফার যেটা করতে, সেটা নেট 1 billion-এর উপরে, সেইটা ওরা স্যাক্রিফাইস করতে বাধ্য হয়েছে 3 বছর পর। এইটাই ক্রেডিট আমি টোটালকেও দিয়েছি একবার, যে উই আর রিয়েলি থ্যাংক টু ইউ দ্যাট ইউ হ্যাভ স্টপড স্যাক্রিফাইসিং 1 billion নেট প্রফিট উইচ দে আর সাপোজ টু ট্রান্সফার অ্যানুয়ালি এভরি ইয়ার। ওরা করেছে ওই আমাদের প্রেসক্রিপশনের পরে। এই আমার কাজ, এই আরাকানের উপর আমার কাজ নাই। তবে যেটা বললেন, আমি ওভারঅল যেটা দেখি, চায়না শুড বি দি মিডিয়েটার ইন দিস ক্রাইসিস। আমি জানি আমেরিকা হ্যাপি হবে না, এখন ম্যানিউভার করতে হবে। আমেরিকা তো আপনি বাদ দিতে পারবেন না, খাপাতে পারবেন না, এখানেই আসে ম্যানিউভারিংটা। তা আমাকে চীনের কাছে গিয়ে বলতে হবে যে এই আমার মাটি জানি ভাগ না হয়, আমার মাটি জানি কিছু না হয়, আমার ম্যাপ আমার জায়গায় থাকুক, ওইখানে ঝামেলা তুমি ম্যানেজ করো, আমরা ওখানে কিন্তু ওদেরকে কোনো ডিস্টার্ব করবো না। কোনো সো কল করিডোরের নামে, যেটা অনেকেই পেপারে আসতেছে যে অন্য ধরনের সাপোর্ট করা হবে, সেটা করা হবে না। এইটা চীনকে আমরা কনভিন্স করতে হবে গভর্নমেন্ট লেভেলে। আর বার্মার সাথে ব্যাক চ্যানেলে এবং ওপেন চ্যানেলেও আমাদের কন্টিনিউসলি এঙ্গেজমেন্ট রাখতে হবে। কেন যুদ্ধ করে বার্মার সাথে যুদ্ধ করে আমার পারবো না, এটা হবেও না, পারবো না। তাহলে আমি না পারলেও ক্ষতি, ওয়ার হলেও তো একটা ক্ষতি, ওয়ার হলেও তো একটা ছোটোখাটো হলেও তো ক্ষতি, তাই না? এটা করতে যাবো কেন? অতএব বাংলাদেশকে ইনিশিয়েটিভ নিয়ে মায়ানমার কাছে গিয়ে বলতে হবে আমাদের স্বার্থেই যে গেট নেগোশিয়েট, আমরা ঠিক থাকি, ওইটার ব্যাপারে আমাদের নাক গলাচ্ছি না, তুমি তোমার ওইটা কন্টেইন করো, ইউ কন্টেইন আরাকান ক্রাইসিস, আর এই লোকগুলোকে পারতাপক্ষে স্লোলি নিয়ে যাও। আর ওরা যেহেতু অ্যান্টাই আরাকান যেহেতু অ্যান্টাই আমাদের ভাই যারা এই করেছে, কী বলি, রোহিঙ্গা, তো ওরা তো অ্যান্টাই, আসলে ব্যাকগ্রাউন্ড যদি দেখি ওরাই অ্যান্টাই, কিন্তু মেনলি আরাকান। এখন ওইখানেও আস্তে আস্তে কনভিন্স করতে হবে, কিন্তু ওদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না আমি মনে করি। এবং চীনকে মেইন স্টেক হোল্ডার হিসাবে, মিডিয়েটার হিসাবে অনবোর্ড করে এই কাছে। আর আরেকটা কি, আমরা ম্যানুভারিংটা কি, আমরা যে ডিসকাশন করব চায়নার সাথে, মায়ানমারের সাথে, আমরা ওপেনলি ইউরোপকে এবং আমেরিকাকে দেখাবো, দেখো আমরা এগুলো করতেছি আমার নিজের স্বার্থে। দিস ইজ দ্য ওয়ে। খ্যাপার তো লাভ নেই, তাই না? আমেরিকা বিরাট পাওয়ার, তার লোক সব জায়গায় আছে। এটা স্যার একটা ভালো আলাপ করছেন, আমার মনে হয় এটা খুব ভালো পয়েন্ট। কারণ হচ্ছে চায়নারা যদি এখানে ইন্টারভেন না করে, তাহলে বাংলাদেশ সমস্যার সমাধান, রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া সম্ভব না। কারণ হচ্ছে যে এখানে তো আরাকান আর্মি আর হচ্ছে যে এখানে আরসা, আরএসও, এদের সাথে গ্যাঞ্জাম লেগে আছে। কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্মি, মানে মিয়ানমারের, ওরা কিন্তু এখন রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিচ্ছে। রোহিঙ্গা কিন্তু এখন ওদের পক্ষে। বাংলাদেশে তো 13 লাখ রোহিঙ্গা আছে, 7-8 লাখ কিন্তু ওখানে আছে, আছে যারা কিছু আছে যে বন্দি, কিছু আছে ফ্রি, কিন্তু ওরা বেসিক্যালি এখন সেন্ট্রাল আর্মিকে সাপোর্ট দিচ্ছে। তো সেন্ট্রাল আর্মি ওদেরকে একটা আলাপ মানে করছে যে আমরা যদি আরাকান আর্মিকে দমন করতে পারি, তখন তারা রোহিঙ্গা সমস্যার সমাধান। প্রশ্নটাকে একটু উল্টায় দেয়, ওয়াই চায়না শুড ট্রাস্ট আস and why China should help us? ট্রাস্ট বলতে এখানে কোন ট্রাস্ট বলতেছে, যে নেগোশিয়েশনে ভালো করে আপনাকে আমরা পাঠিয়ে দিলাম চায়নাতে, আপনি বুঝাই চলে আসলেন। শি জিনপিং কেন আপনার কথায় কনভিন্স হবে? কেন হবে না যদি আমরা উল্টো প্রশ্নটা আগে করি? আমি সেটাই বোঝার চেষ্টা করছি। ধরেন আমি নিজেকে এখন শি জিনপিং এর জায়গায় চিন্তা করবো যে বাংলাদেশ থেকে এই লোকগুলো এই কথাগুলো নিয়ে আসছে, চায়নার তো নিজস্ব কিছু ইন্টারেস্ট আছে অবশ্যই। আমি যখন তার সাথে নেগোসিয়েশন করতে যাব, আমি তো আমাকে বুঝতে হবে যে নেক্সট 10 to 20 years চায়নার প্রায়োরিটিস কি, চায়নার এই রিজিয়নের পলিটিক্স কি, চায়না কি করছে, সেইটা অনুসারে যদি আমি তাকে অফার করি, সেটা তাহলে চায়না আমাকে শুনবে। আমি সেই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করছি
সেই জায়গা থেকে যে আমাকে ট্রাস্ট করবে কি হেড করবে কি আমাকে ডিসবিলিভ করবে সেখান থেকে তো আসবে। এইখানে ধরেন হারানকার মানে আমি এই কথাগুলো অনেকবার শুনেছি যে বাংলাদেশে এটা দরকার, কিন্তু আমি যেই ডিসকাশনটা অথবা আলোচনাটা মিসিং পাই সবসময়। আচ্ছা, চাইনিজ পার্সপেক্টিভ থেকে বাংলাদেশকে কিভাবে দেখা হয় এবং সামনের দিকে কিভাবে দেখা হবে সেই আলোচনাটা আমি কোথাও পাই না। আচ্ছা, আর চায়নার ব্যাপারটা দেখি আমি আমার বিহেভিয়ার থেকে, আপনি যেহেতু চায়নায় পড়াইছে এই জন্য জিজ্ঞেস আমার বিহেভিয়ারটা হলো চায়না মেন বিজনেস, ওরা বিজনেস বোঝে। এখন বিএনপি আসুক বা আগের সরকার আসুক বা এনসিপি আসুক, যেই আসুক, they mean business. তারা চায় উইন-উইন সিচুয়েশন, দিস ইজ দেয়ার স্ট্র্যাটেজি। তারা নাক গলাতে চায় না পলিটিক্যালে। এখানে যে একটা পলিটিক্যাল ব্যাপার আসছে, কারণ ওরা যেহেতু যেই গভর্নমেন্টই আসে জানে যে আমার কাছে যেই টাকা আছে সহজ শর্তে ঋণ আর দুনিয়া কেউ দিতে পারবে না, দ্যাটস ফর শিওর। এই বর্তমান ইকোনমিতে একমাত্র ওরাই করতে পারবে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে, যে কোনো দেশে সব জায়গায় করছে। এখন সেই হিসাবে সে আমাকে ট্রাস্ট করবেই। আর আমাকে ট্রাস্ট করবে না তখনই যখন দেখা যাবে তার যা অপোনেন্ট যারা আছে তারা আমাদের সাথে কতটা অ্যালাইন্ড। এখন বুঝতে পারছেন কারা কথা বলে, তারা কতটা অ্যালাইন। আমি আবার এক সেকেন্ড, আমি XYZ ধরে না কারা তারা, ওই লোকগুলো কতটা ডিভোটেড টু ওয়েস্ট অ্যান্ড US, ওইখানে ট্রাস্টের ব্যাপারটা আসবে। ওই লোকগুলোকে যদি বলা হয় ওই লোকগুলো টোটালি ওয়েস্টের পেইড নয়, তাদের স্টুজ নয়, তারা টেকনোক্রেট আমার মতো, তাহলে ওরা যদি ধরে গন্ধ পায়, স্মেল করতে পারে যে এরা আসলে আসছে অ্যাসাইনমেন্ট নিয়ে, টু বি অনেস্ট, তাহলে ট্রাস্ট করবে না। কিন্তু সেই জন্য আপনি বললেন ব্যাপারটা ওপেন হইতে হবে। এই জন্য আমরা ওয়েস্টকে, আমরা যখন 1 মিনিটে আসতেছি, লাস্টেরটা হইতেছে কি, আমি খুব বলেন তো, আমরা যে নেগোসিয়েশন চায়নার সাথে তো কিছু গোপন না। এটা আমরা সামনে চায়নাকে বলবো যে ওরা আমাদের মত বড় ডোনার, ওদের স্টেক আছে বাংলাদেশে, আমরা ওদেরকে জানাবো। চায়না উইল নট মাইন্ড। এটা তো একদম মিলিটারি প্যাক্ট, এইসব কিছু না, সিক্রেট কোনো কিছু না। নেগোসিয়েশন টু টেক ব্যাক দিস রিফিউজিস উইদাউট ডিস্টার্বিং দ্য মিলিটারি রেজিম ইন মায়ানমার, অ্যান্ড চায়না উইল বি ভেরি হ্যাপি। এবং ওয়েস্টকে বুঝি, এটাই ম্যানুফ্যাকচারিং। ওয়েস্টকে তখন বুঝাইতে হবে যে আমার নিজের স্বার্থটা দেখতে হবে, তোমাদেরকে তো স্বার্থ আমরা দেখি, আমরা তোমার অ্যান্টাই না তো। উনি একটু বলতে ইউ শুড টেল, প্রশ্ন ছিল বলেন। অনেকবার বলছি। হ্যাঁ, আমার মনে হয় যে বর্তমানে যে হচ্ছে আমাদের সাউথ এশিয়ান যে জিও পলিটিক্স, যেটা হচ্ছে ওয়েস্টের নজরে বেশি বা এক কথায় আমেরিকার নজরে বেশি, এখন বর্তমান আরাকানের থেকে আমার মনে হয় কাচিন বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে মানে প্রশ্নটা খুবই সহজ, এত জটিল কিছুই না, যে হচ্ছে চীনের কাছে যেহেতু হচ্ছে KIA কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির আন্ডারে থাকা যে হচ্ছে বিরল খনিজ পদার্থের ওই সরবরাহটা 80% চীনের কাছে যাচ্ছে। এখন আমেরিকা ডেফিনেটলি চাইবে যে হচ্ছে তাদের কাছে এটার কিছুটা অংশ আসুক, এবং সেজন্য তো যারা জান্তা সরকার তাতমাদো অলরেডি হচ্ছে লবিস্ট নিয়োগ করেছে এবং বেশ খানিকটা কথাবার্তা এগিয়েছে। তো সেক্ষেত্রে কিভাবে মানে KIA-কে ডিঙিয়ে কিংবা KIA-কে সঙ্গে নিয়ে আবার জান্তা সরকারের সঙ্গে আমেরিকা এই মানে বিরল খনিজ পদার্থের কাছে পৌঁছাইতে পারবে এবং সরবরাহের একটা অংশ নিতে পারবে, এবং চীন এটা মানে কেন হচ্ছে নেগোসিয়েশনে আসবে? আমার জাস্ট এটুকুই প্রশ্ন, মানে চীন কেন নিতে দিবে? হ্যাঁ, এই যে এখানের যে সমীকরণটা কি হতে পারে বলে আপনার মনে হয়? যেহেতু আপনি অনেকগুলো অ্যাজাম্পশনের ভিত্তিতে কথা বলছেন, তো অ্যাজাম্পশন 1 2 3 এরকম যদি একটু বলতেন। এখানে এই জন্যই তো বাংলাদেশ এঙ্গেজ করা হলো। বাংলাদেশ এটার মধ্যে ঢুকে পড়লো ওই কারণেই তো, যে আমেরিকা কিছু চায়, ওইখানে একটা শেয়ার চাই, হিস্সা চায় ওখানকার, তাই না? হিস্সাটা মনোপলি যে চায়না না পায়, সেই জন্যই তো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হলো, তাহলে তো নর্মালি ছিল, হঠাৎ করে, তাই না? ওই জন্যই তো করলো। এখন ওইটা হলো কি, কে কতটা পারবে নিতে, এটা ডিপেন্ড করবে কার কত শক্তি। আমার শক্তি তো একটাই, মিলিটারি শক্তি না, আমার শক্তি নেগোসিয়েশনের শক্তি। আমার একটাই শক্তি নেগোসিয়েশন। উই নিড টু হ্যাভ এ গুড পিপল, স্মার্ট পিপল হু উইল টক টু Myanmar government, Chinese government and tell US, এই যে ইউএসকে বলে না যে ইউএসকে শেয়ার করবে, জাস্ট শেয়ার হোয়াট ইউ আর ডুইং,
এই করে উই ক্যান কাম ব্যাক। অ্যান্ড যদি বলেন চায়না কেন দেবে, অবশ্যই চায়না দিবে না, তার প্রশ্নই আসে না। কিন্তু চায়না দিবেন, আবার দিতে বাধ্য হবে যদি এখান থেকে আমরা একটু হেল্প টেল্প করি। যা বুঝতে পারছেন কি মনে করছি, এটা ভিউ মান আছে তাই না, আমরা হেল্প করবো, একটু আর ওই গভর্নমেন্টকে বেকায় দিয়ে ফেলাবো। কিন্তু সম্ভাবনা না থাকলে তো আমেরিকা এখানে ইনভেস্টমেন্ট করতেছে না বা জানতাও ইনভেস্টমেন্ট করতেছে না। হোয়াটস দ্য আউটকাম অর হোয়াটস দ্য গেইন অফ দ্য বোথ সাইড? ওরা দেখবো আমাদের গভর্নমেন্ট কতটুকু ভালনারেবল তার উপর ডিপেন্ড করে। আমার গভর্নমেন্ট যদি ভালনারেবল না হয়, গভর্নমেন্টের ভালনারেবিলিটি, দ্য গভর্নমেন্ট হু উইল বি ইন পাওয়ার, হু ইজ ইন পাওয়ার, তার ভালনারেবিলিটি কতটুকু। এই গভর্নমেন্ট তো আসছে যখন ভেরি পপুলার গভর্নমেন্ট ছিল তাই না, টু বি অনেস্ট গভর্নমেন্ট পপুলার ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তো পুরো জাতি ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। নো ম্যাটার হুইচ পলিটিক্যাল পার্টিস আর অল অফ দেম গিভ দি ব্ল্যাঙ্ক। কত বোকা গভর্নমেন্টটা বলি আমি। নুরুল কবির ভাই বলে যে অথর্ব বোবা, তাই না? তো কেউ একটা বোকা না, এতই ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পরে কী সুন্দর করে কাজ করতে পারতো, তো এক্সাম্পল রাখতে পারতো। একটা বছর কি তেমন তো ডেলিভারি করতে পারে নাই, তাই কিছু করতে পারে নাই। একটা গ্লোবাল কনফ্লিক্ট আপনার ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে আপনারা কাজ করছেন, এটা নিয়ে একটু যদি বলতেন, তারপর আমরা দিবু ভাই থেকে শুনবো, কমেন্ট শুনবো আপনার কাছ থেকে। ওই গাজা ইস্যু নিয়ে একটা যদি বলেন, এটা কোন দিকে আগাচ্ছে? আপনারা তো গাজার ইস্যুটা এখানে গাজার সাজেশন দিচ্ছেন মার্কিন গভর্নমেন্টকে আপনাদের গ্লোবাল। সেটা হলো আমাদের দেশের জন্য, আমাদের দেশে মানে কি প্যালেস্টাইনকে আমরা চেয়েছি যে একটা স্বীকৃতি দেওয়া হোক। আমাদের ওই টাস্ক ফোর্স বা বলেন ইন্টেলেকচুয়াল লেভেলে আমরা এবং আমাদের বিভিন্ন দেশের কলিগ স্ট্র্যাটেজিটাই বলি, প্রফেসর্স ফ্রম মেনি ডিফারেন্ট রিলিজিয়ান, জুইশ ফ্যাকাল্টিস ইউনো, এগুলো কাজ করে তাই না। ফ্যাকাল্টিসদেরকে নিয়ে আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে কনভিন্স করা যায় গভর্নমেন্ট ফ্রেঞ্চ গভর্নমেন্টকে যে বাংলাদেশে বাংলাদেশ চলে আসছে, প্যালেস্টাইনিকে রিকগনিশন দেওয়া যায়। মারাত্মক কাজ হয়েছে ইউরোপে এই জন্য যে একটা রিকগনিশন যা টু মাচ হয়ে গেছে না, অ্যাট্রোসিটি। আমি আমার ইসরায়েলি কলিগদেরকে সবসময় বলতাম যে দেখো, যখন সেকেন্ড ওয়ার্ল্ডের ছবিগুলো দেখি কষ্ট পাই, তো বাঙালি মনে নাই তাই না, 71 বাঙালি না, তো এটা তো হলোকস্টের জুইশ, হলোকস্টের জুইশ। আমি তো কষ্ট পাই, দুঃখ পাই যখন ছবিগুলো দেখি এখনও। এই হলাম আমরা মানুষ, আমরা ওই মানুষ। আমি সাজ্জাদ জাসিমউদ্দিন, যে এখনও দেখলে কষ্ট পাই, এই যে গ্যাস চেম্বারে এই কঙ্কালগুলো, হাড়গুলো এইভাবে কথা বলে আমি জাস্ট কনভিন্স, আমি কষ্ট পাই, ব্যথা পাই। ওই হলাম আমি, এই আমরা। এখন আমরা এই ফিলিংস করি। আমি কনজারভেটিভ, ওকে, রিলিজিয়ান করি, প্র্যাকটিস করি, মোড়া না, কিন্তু বিলিভ ইন আল্লাহ, গড, তুমি করো তোমার গড। ওরা অনেকেই বলে যে তাহলে তোমরা কেন অন বোর্ড হও না, একটা প্রেশার ক্রিয়েট করার জন্য। এইভাবে ফ্রান্সের আমার যে জুইশ কলিগ, তাদেরকে আমেরিকাতে আমার জুইশ কলিগ, তাদেরকে কনভিন্স করিয়েছি আমরা যে একটা আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না এই ব্যাপারে। এখন সবাই কনভিন্স হয়ে ফ্রেঞ্চ গভর্নমেন্টকে বুঝিয়েছে, এখন ইউরোপে ওই কাজ হচ্ছে যে ওদের কাছে রিকগনিশন দেওয়া যায়, এবং সেই পথটাই অনেক এগিয়ে গেছে। ফ্রান্স তো দিয়েই ফেললো, তারপর অন্য ইউরোপ দেবে, ব্রিটিশ গভর্নমেন্টও। আমি অবশ্য ব্রিটিশ গভর্নমেন্টের ব্যাপারে না, ফ্রেঞ্চের যে ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, আমরা স্ট্র্যাটেজি ইউজ করেছি ওই ফ্রেঞ্চ ইসরায়েলি জুইশ প্রফেসরদেরকে। এইটাই হলো ম্যানুভারিং। জুইশ প্রফেসরদেরকে প্রথম নামগুলো দিলাম, বুঝছেন, ওই যে নাম দেয় না লিস্ট, ওদেরকে নাম দিলাম যে এইটা কোনো ওইভাবে যাতে চিন্তা না করা যে মুসলমানরাই করতেছে তাই না, এটা করতেছে একাডেমিকরা কামিং ফ্রম মেনি ডিফারেন্ট রিলিজিয়ান। এই করে একটা প্রেশার তৈরি করে, প্রেশার না করা হয়েছে, যাতে কনভিন্স করা হয়েছে, প্রেশার বলবো না, কনভিন্স করা হয়েছে, এবং এটা কাজ দিয়েছে। এটাই একটা দেখেন, এই যে এটাই বলে ডিপ্লোমেসি, এটাই বলে ইন্টেলেকচুয়ালিটি, এটাই বলে ম্যানুফ্যাকচারিং, যে কীভাবে কাজগুলো করে নিয়ে আসতে হয়, এবং তাই তো হচ্ছে, আগাচ্ছে। তো আমি তো সব হুজুররা আমরা গিয়ে নাম দিতাম, হইতো না, সত্য কথা বলে, যদি হুজুরদের দিয়ে নাম দিতে হইতো না। আপনাকে এখানেই টেকনিক বুঝতে হবে যে কীভাবে কাজ করে নিয়ে আসতে হবে। তাই তো একটা রেজাল্ট বললাম যে এইভাবে কাজ হয়েছে এবং হচ্ছে সব জায়গাতেই।